আসসালামু আলাইকুম। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে লাইভটা কেটে গিয়েছিল, সো সমস্যা নাই। তোমাদের মুন্না ভাইয়া আবারও চলে আসছি। সো সবাই একটু আমাকে এখন বলো যে ভাইয়া সবকিছু তোমরা পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই ক্লাস শুরু করব। হঠাৎ করেই লাইভ কেটে গিয়েছিল, সো সমস্যা নাই, আমরা আবারও চলে আসছি। ওকে, সো চলো আমরা বেশি সময় নষ্ট করব না। আমরা আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচে ভেক্টর অধ্যায়টা শুরু করেছি। সো ভেক্টর অধ্যায়টা 2টা ক্লাস হবে। অলরেডি পর্ব 1 ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা পর্ব 2 নাম্বার ক্লাসটা করব। আজকের ক্লাসে আমরা ভেক্টরের হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবসময় আসতে দেখা যায়, আমাদের লব্ধির দিক। তার পরবর্তীতে হচ্ছে লম্বাংশ উপপাদ্য দিয়ে আমরা লব্ধি বের করা শিখব। পরবর্তীতে আমরা লম্ব অভিক্ষেপ দেখব, বৃষ্টি ছাতার ম্যাথ দেখব, এবং সর্বশেষ ভেক্টর ক্যালকুলাস, যেখানে আমাদেরকে উচ্চতর গণিতের একটু হেল্প নিতে হবে, যেটা হচ্ছে অন্তরীকরণ। খুব সুন্দরভাবে আমরা আজকে বেসিক টু অ্যাডভান্স পড়াশোনা করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো তোমরা এই যে এগুলো তো কোর্স একটু আগেই তোমাদেরকে বললাম, যারা এখনো ভার্সিটি এ ইউনিট ব্যাচে ভর্তি হওনি তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তার পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থাৎ অল ইন ওয়ান সলিউশন। দ্যাট মিনস সব কিছুই থাকতেছে, অর্থাৎ ওয়ান স্টপ সলিউশন আমাদের এই ভার্সিটি ইউনিট কোর্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে আমরা যদি দেখি রাজশাহী ইউনিভার্সিটিতে, এগুলো কিন্তু বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আইসিটি লাগতেছে। সো এ টু জেড তোমরা আমাদের এই কোর্সে পেয়ে যাবা। সো এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই লেকচার শিটগুলো তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেওয়া হবে। এবং আমাদের আর্লি বার্ড ডিসকাউন্ট 25 আগস্ট পর্যন্ত চলবে, যেখানে মাত্র এই সকল কিছু লেকচার বুক থেকে শুরু করে লাইভ ক্লাস থেকে শুরু করে সবকিছু মিলিয়ে তোমরা মাত্র 2999 টাকায় আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে। সো আমরা চলো আমরা পড়াশোনায় চলে যাব। আর এটা হচ্ছে রুটিন, যে যাদের কাছে এখনো রুটিন নাই, আমাদের পেইড ব্যাচের প্রথম সপ্তাহের ক্লাস কিন্তু সবার জন্য উন্মুক্ত। দ্যাট মিনস সবার জন্য আমরা ফ্রি করে দিয়েছি। সো সবাই আলটিমেটলি এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবা। ওকে, আচ্ছা, আর আজকের এই ক্লাসটা সবাই আমাদের মেইন পেজ আই এডুকেশন থেকে করবা। আই এডুকেশন থেকে ক্লাসটা করো। আমি আই এডুকেশন পেজের কমেন্ট চেক করব, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। দেখা গেছে যে সবার কমেন্ট আমি পড়তে পারবো। সো সবাই আমাদের কি করবা, আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাসটা করবা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা আমরা পড়াশোনা শুরু করে দেই। আজকে আমরা শিখবো হচ্ছে লব্ধি সংক্রান্ত। দ্যাট মিনস লব্ধির মান, লব্ধির দিক। পরবর্তীতে আরেকটু যদি অ্যাডভান্স কোশ্চেন আসে এইখান থেকে, তাহলে আমরা দেখবো যে ভাইয়া লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে একাধিক ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে হয়। ওকে, তো সবার আগে আমরা দেখি যে ভাইয়া, সবার আগে আমরা যেটা দেখবো, এই যে এই কন্ডিশনটা, এখন যেটা পড়াশোনা করবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়। কয়টা? দুটি ভেক্টর। এখানে কিন্তু একাধিক না, একাধিকটা একটু পরে শিখতেছি। সো দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়, দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়, দুটি ভেক্টরের আমরা কি করবো ভাইয়া, লব্ধি নির্ণয় করবো। সো তোমাদেরকে একটা এক্সট্রা একটা পেজ নেই, পেজ নিয়ে খুব সুন্দরভাবে একটু দেখাই, একটু আগেও দেখানোর চেষ্টা করতেছিলাম। সো দেখো আমাদের যদি দুইটা বল কাজ করে দুই দিকে, দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর ধরো, আর এটা ধরো আমাদের কিউ ভেক্টর, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, আলফা। আর লব্ধিটা কি হবে যে ভাইয়া আমাদের এই দিক বরাবর। তাহলে দেখো আমাদের এই লব্ধির মান বের করার সূত্র কি জানি, একটু আগেই আমরা শিখছিলাম যে ভাই আর ইকুয়াল টু রুট আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা, 2p q cos আলফা। সো এই যে এই আলফাটাই আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই আলফাটা কিন্তু দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। কয়টা? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো দেখো এই আলফা ব্যতীত এখানে কিন্তু আরো দুইটা কোণ আছে। সেটা কিরকম আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এই লব্ধির সাথে আমাদের পি একটা অ্যাঙ্গেলে আছে, সেটাকে আমরা থিটা অফ পি বলতে পারি। আবার এই লব্ধির সাথে কিউ একটা অ্যাঙ্গেলে আছে, সেটাকে আমরা থিটা অফ কিউ বলতে পারি। তাহলে দেখো আমরা এই থিটাটাকে কি বলতেছি, তাহলে এই থিটাটা হচ্ছে একটি লব্ধি, আমাদের একটি বল ও লব্ধির মধ্যবর্তী কোণ। সো এটা কি ভাইয়া, একটি বল, একটি বল ও লব্ধির মধ্যবর্তী কোণ, বল ও লব্ধির মধ্যবর্তী কোণ, লব্ধির মধ্যবর্তী
মধ্যবর্তী কোণ। সো কোনটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, কোনটা হচ্ছে একটি বল এবং লব্ধির মধ্যবর্তী কোণ, এটা খেয়াল রাখতে হবে। তার মানে এই থিটা কয়টা পাবো আমরা? দুইটা থিটা পাবো, থিটা অফ পি ও আমরা থিটা অফ কিউ পাচ্ছি। ওকে, তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করার জন্য একদম আমাদের যে বেসিক সূত্রটা সেটা তো আমরা শিখলাম যে ভাই আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন বিভিন্ন কন্ডিশন বেঁধে এমসিকিউ সমাধানের জন্য আমরা এটার অনেক কয়টা শর্টকাট ভার্সন শিখবো। ওকে, একটু পরে সেগুলো আসতেছি। সবার আগে তার আগে আমরা দেখি যে মান যেহেতু ভাইয়া শিখলাম, আমরা কি শিখলাম? যে ভাইয়া মান যেহেতু শিখে ফেলছি, চলো এখন আমরা লব্ধির দিকটা একটু শিখে ফেলি যে ভাইয়া এই থিটার মানটা কিভাবে বের করা যায়। তাহলে থিটার সূত্র কয়টা হবে? দুইটা। যেহেতু আমাদের কি ভাইয়া দুইটা থিটা আছে, থিটা অফ পি আর থিটা অফ কিউ, দ্যাট মিনস আমরা যদি থিটা অফ পি বের করতে চাই, সো এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া আমাদের যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। সো নোট মনে রাখবা কি ভাইয়া? যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। খুব সুন্দর একটা জিনিস, সে থাকে সিঙ্গেল। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। সো এখানে কার সাথে অ্যাঙ্গেল বের করতেছি আমরা? পি এর সাথে। সো এইখানে পিটা সিঙ্গেল থাকবে, তার মানে পি প্লাস কিউ কস আলফা, আর এখানে হচ্ছে কিউ সাইন আলফা। আবার আমরা যদি থিটা অফ কিউ বের করতে চাই, তার মানে কিউ আলাদা থাকবে, দ্যাট মিনস থিটা ট্যান ইনভার্স কিউ প্লাস পি কস আলফা নিচে হবে আর উপরে হবে পি সাইন আলফা। সো এটা হচ্ছে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়ের বেসিক সূত্র। দেখো এখানে পি, এই জন্য পি আলাদা, কিউ এখানে কিউ এর সাথে বের করতেছি, এই জন্য কিউ আলাদা। ওকে, সো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে ভাইয়া যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। ওকে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। সো আমরা খুব সহজেই এটা এইভাবে মাথায় রাখতে পারবো। ওকে, আচ্ছা তাহলে পরবর্তীতে দেখো, পরবর্তীতে যদি আমি আসি তাহলে দেখো আমরা লব্ধির দিক নির্ণয়ের সূত্র শিখে ফেললাম, লব্ধির মান নির্ণয়ের সূত্র শিখে ফেললাম। সো এখন এই জিনিসগুলাই দেখো এখানে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আমরা এখন এইখানে চলে আসি। দেখো এখানে তোমাকে কি কি বিষয় একটু মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে যে ভাইয়া এখানে যে কোণটা আছে, এটা কিন্তু আমি বিগত ক্লাসে যখন মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখেছিলাম পর্ব 1 ক্লাসে, তখনই বলছিলাম যে শুধুমাত্র দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি পরীক্ষায় দেওয়া থাকে দেখা মাত্রই বসাই দিব না, ওটা একটু চেক করে দেখতে হবে যে ভাই ওইটা আদৌ ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিনা, ওটা আদৌ ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিনা। যেমন ধরো এই যে এইখানে এই ভেক্টরের দিক দেখো কোন দিকে আছে, এই দিকে আছে, এই ভেক্টরের দিক কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে এটা আমাদের মধ্যবর্তী কোণ। ইজিলি বলতে পারতেছি যে ভাই আলফা এখানে 60 ডিগ্রি হবে। কিন্তু এইখানে দেখো যে ভাইয়া এই দিকে কি আসতেছে, ভেক্টরের দিকটা এইদিকে আর এইটা হচ্ছে এই দিকে। তাহলে দেখো আমাদের ধরো পরীক্ষার প্রশ্নে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আলফার মান কি 60 হবে এখানে? জীবনেও না। কেন ভাইয়া? কারণ দেখো এই ভেক্টরটা এইদিকে কাজ করতেছে, এই ভেক্টরটা এইদিকে কাজ করতেছে, তাহলে এইটা তো মধ্যবর্তী কোণ না। তাহলে এটাকে যদি একটু বর্ধিত করি তাহলে দেখো এইটা এইদিকে কাজ করতেছে আর এটা এইদিকে কাজ করতেছে, দ্যাট মিনস এই যে এই কোণটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে পুরোটাই যদি 180 হয়, 180 থেকে 60 বাদ দাও তাহলে এই যে 120 ডিগ্রি চলে আসবে। তার মানে এখানে আমার কোণ বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দিক খেয়াল রাখতে হবে। যদি স্যার একটা কঠিন প্রশ্ন করে বা একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করে তাহলে কিন্তু স্যার এখানে একটু চেঞ্জ করে দিবে। সো দিক খেয়াল রাখতে হবে। সো আমরা কি করব ভাইয়া? দিক খেয়াল রাখবো, এখানে আমরা কি করতে হবে যে ভাইয়া অবশ্যই দিক খেয়াল রাখতে হবে। স্যারেরা যদি প্রশ্ন একটু পেঁচায় বা কঠিন করার চেষ্টা করে, তাই দেখবা যে হচ্ছে দুইটা ভেক্টরের দিক একটু উল্টাপাল্টা করে দিয়ে রাখছে। আবার যারা খেয়াল করবে না তারা ধরো প্রশ্নে যেটা আছে ধাপ করে ওটা বসাই দিবা, ভুল হয়ে যাবে। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা লব্ধির মান নির্ণয় করার সূত্র শিখে ফেলছি, লব্ধির দিক নির্ণয় করার সূত্র শিখে ফেলছি। লব্ধির মান নির্ণয়ের একটাই সূত্র, লব্ধির দিক নির্ণয় দুইটা সূত্র। কেন? কারণ আমরা যদি পি এর সাথে লব্ধির দিক বের করতে চাই তাহলে একরকম হবে, আবার যদি কিউ এর সাথে বের করতে চাই তাহলে আর এক রকম হবে। ওকে, তো আমরা খুব সুন্দরভাবে কিন্তু দেখো এটা কিন্তু দেখে ফেলছি। ওকে, তাহলে পরবর্তীতে আসো। দেখো আমরা তো এই যে লব্ধির দিক নির্ণয় সূত্র শিখলাম, এগুলো অলরেডি শিখে ফেলছি, লব্ধির মান নির্ণয় সূত্র অলরেডি শিখে ফেলছি। এখন কোন কোন জায়গায় খেয়াল রাখতে হবে সেগুলোও কিন্তু আমি দেখো স্টার মার্ক করে দিচ্ছি, এগুলো একটু আগেই ব্যাখ্যা করছি। দেখো এই যে পি এর সাথে কোণ, এই জন্য পি আলাদা, কিউ এর সাথে কোণ, এই জন্য কিউ আলাদা। সো আমরা মনে রাখবো যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। ওকে, এখন দেখো যদি এমন হয় যে ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ধরো এরকম একটা ভেক্টর এইদিকে পি ভেক্টর কাজ করতেছে আর একটা ভেক্টর এইদিকে কিউ ভেক্টর কাজ করতেছে। ওকে, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এটার আলফার মান কত ভাইয়া? আলফার মান কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে এখন যদি এখানে লব্ধি আসে তাহলে লব্ধির দিক কয়টা পাবো? দুইটা। যে ভাইয়া আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, কালো কালার দেই, দেখো এইখানে একটা পাচ্ছি, এটা আমরা থিটা অফ পি পাচ্ছি, আর এখানে একটা পাচ্ছি, সেটা হচ্ছে থিটা অফ কিউ পাচ্ছি। সো থিটা অফ পি আর থিটা অফ কিউ যদি বের করতে চাই তাহলে দেখো তখন কিন্তু সূত্রটা আমাদের সাইন 90 ডিগ্রির মান কত ভাই? সাইন 90 ডিগ্রি মান 1, তখন আর এটা লেখাই লাগতেছে না। তখন দেখো আমাদের পি এর সাথে কোণ বললে যে ট্যান ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি,
মানে যার সাথে অ্যাঙ্গেল সেই শুধুমাত্র নিচে থাকবে। আবার যদি মধ্যবর্তী কোণ দুইটার ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে থিটা অফ কিউ বের করতে বললে তাহলে কিউটা নিচে হবে। কারণ আমরা কি জানি যে ভাই সাইন 90 ডিগ্রির মান 1, কত ভাইয়া? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কিন্তু cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান কিন্তু 0। সো দ্যাটস ওয়াই এখানে যখন তুমি 0 বসাবা তখন কিন্তু পুরাটাই ভিনিশ হয়ে যাবে, তখন শুধুমাত্র কিউ থাকতেছে। এইখানে তুমি যদি 0 বসাও তাহলে পুরাটাই ভিনিশ হয়ে যাচ্ছে, শুধুমাত্র পি থাকতেছে। সো দ্যাটস ওয়াই আমাদের এরকম। সো কখনো যদি দেখি যে ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমাদের এই বড় সূত্রটা না অ্যাপ্লাই করে দ্রুত আমরা এই ছোট সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো। ওকে, কারণ ওই যে মান বসালে তো ঘুরে উল্টে এই একই ফরম্যাট আসবে। সো আমাদের এমসিকিউ যখন আমরা সমাধান করব, আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা সবসময় চেষ্টা রাখবো যে ভাই কিছু কিছু সময় হলেও সেভ করার জন্য, যাতে করে যেটা একটু কঠিন আসবে বা যেটা আলটিমেটলি বড় ক্যালকুলেশন, সেখানে যাতে আমি ওই সময়টা ইনভেস্ট করতে পারি। সব প্রশ্ন থেকে আমরা চেষ্টা করবো যে ভাই দ্রুত সময়ের মধ্যে সমাধান করার মাধ্যমে যাতে একটু সময় সেভ করতে পারি, যেটা একটু কঠিন সেইখানে যাতে ওই সময়টা ব্যয় করতে পারি। ওকে, আচ্ছা, তারপরে আসো যে ভাইয়া এই যে এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ, এটা একদম শর্টকাট ট্রিক্সের মতো করে মনে রাখবা। যদি পরীক্ষার প্রশ্নে দুইটা বলের কথা বলা থাকে, একটা ছোট বল একটা বড় বল, যদি দুইটা বলের কথা বলা থাকে ভাইয়া, যদি দুইটা বলের কথা বলা থাকে, একটা ছোট বল একটা বড় বল, যদি এরকম থাকে দুইটা বলের কথা বলা থাকে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাইয়া ওদের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র কি? মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। মানে এখানে কি ভাইয়া, উপরে থাকবে ছোট বল, নিচে থাকবে বড় বল, তাহলে cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। আর যদি লব্ধি চাইলে কি হবে, যে আর স্কোয়ার ইকুয়াল টু বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কি হবে? তাহলে আর ইকুয়াল টু এই যে স্কোয়ারটা পার করে দাও, রুট ওভার, তাহলে বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার। সো তুমি এই শর্টকাট টেকনিকটা মাথায় রাখতে পারলে তাহলে তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবা। বড় বল ছোট বল থাকলে দুইটা জিনিস আসে, হয় কোণ নির্ণয় করতে বলবে আর না হয় তোমাকে লব্ধি নির্ণয় করতে বলবে, তাহলে আমরা দেখা মাত্রই উত্তর করতে পারবো। অথবা এটা বেসিক ভেঙে ভেঙে একটু লঙ্গার ভার্সনেও করা যায়। আমি তোমাকে কিছুক্ষণ পরে যখন আমরা প্র্যাকটিসে যাবো দুইটা পদ্ধতিতেই দেখাই দিব। ওকে, তাহলে দেখো আমরা খুব সুন্দর মতো লব্ধির মান, লব্ধির দিক এবং লব্ধির জন্য যে আলটিমেটলি দুটি বলের মান দেওয়া থাকে, দুটি প্রশ্নের মধ্যে যদি দুটি বলের মান দেওয়া থাকে, তাহলে আমরা একটা শর্টকাট টেকনিক শিখলাম। এখন চলো আমরা এই যে লব্ধির মান আছে না, এই লব্ধির মানের বিভিন্ন শর্টকাট, এমসিকিউটা মূলত আসবে এইখান থেকে বেশি, যে লব্ধির মান নির্ণয়ের থেকে। ঠিক আছে, এইটা একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্ন পাবাই লব্ধির মান থেকে। তো চলো লব্ধির মানে কি কি কন্ডিশন আছে বা কি কি কন্ডিশন হইতে পারে, প্রত্যেকটা জিনিস একটু আমরা দেখার ট্রাই করি। প্রত্যেকটা জিনিস ভাইয়া আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, সো দেখো এখানে কি বলতেছে যে ভাইয়া আর ম্যাক্স আর মিনিমাম, এটা একটু দেখার চেষ্টা করি। দেখো একটু ভেঙে দেয়, এটা তোমরা একাডেমিকে আমরা অনেকবার পড়াইছি, তোমরাও নিজেরাও পড়ছো। দেখো আমরা যদি লব্ধির মান সর্বোচ্চ বের করতে চাই তাহলে কি হয়? লব্ধির বেসিক সূত্রটা কি? যে ভাইয়া রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো এখন এই আলফার মান যদি 0 ডিগ্রি বসাই দিই তাহলে cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে আমাদের কি থাকতেছে? দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2pq, কারণ 0 ডিগ্রি মান 1, এটা তো ফিনিশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখতে পারতেছি আমরা যে দেখো p প্লাস কিউ তার উপরে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে দেখো এই যে দুইটা যেহেতু যোগ করতেছি তার মানে এটাই আমাদের সর্বোচ্চ লব্ধির মান পাবো। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ পাচ্ছি। সো এখন পরীক্ষার প্রশ্নে তোমাকে আসতে পারে যে ভাই দুটি ভেক্টর কখন পরস্পর আমরা সর্বোচ্চ লব্ধি পাবো, দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি কখন পাওয়া যায়, এটা এমসিকিউ আকারে আসতে পারে। সর্বোচ্চ লব্ধি যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় অথবা ওরা একই দিকে কাজ করে, তাহলে আমরা ওই দুইটা ভেক্টরের মধ্য থেকে কি করতে পারবো ভাইয়া? সর্বোচ্চ লব্ধির মান পাবো। আবার তোমাকে যদি বলা হয় যে ভাইয়া ধরো 2 নিউটন এবং 3 নিউটন দুইটা বল পরস্পর একই দিকে কাজ করতেছে, তাহলে এদের লব্ধি কত? তখন আমরা ধাপ করে দুইটাকে যোগ করে দিব, কারণ একই দিকে বা 0 ডিগ্রি অবস্থানে থাকলে তাদের লব্ধির মান সর্বোচ্চ পাওয়া যায়। দ্যাট মিনস দুইটাকে যোগ করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যদি কখনো বলা থাকে যে ভাই দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, তাহলে আর বড় সূত্রটা দিয়ে করার দরকার নেই, ডিরেক্ট দুইটাকে যোগ করে দিবা। আবার কখনো যদি বলা থাকে যে ভাই দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন দুইটা ভেক্টরকে জাস্ট বিয়োগ করে দিব। বিয়োগ করার সময় মাথায় রাখবো সবসময় বড় থেকে ছোট হবে। দেখো আমরা আর মিনিমামকে কি প্রকাশ করছি যে ভাই পি অ্যাপ্রক্স কিউ, দ্যাট মিনস এইখানে অবশ্যই বড় মাইনাস ছোট করব। আমরা কি করব? বড় মাইনাস ছোট করব। আমরা কি করব ভাইয়া? বড় মাইনাস ছোট করে দিব, বড় মাইনাস ছোট করে দিব। ওকে, আমরা কি করব? বড় মাইনাস ছোট করে দিব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের স্পেশাল টেকনিক, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? স্পেশাল টেকনিক, বড় মাইনাস ছোট করে দিব। ওকে, আচ্ছা, তাহলে দুইটা গেল যে ভাইয়া কখন সর্বোচ্চ পাবো কখন সর্বনিম্ন পাবো। এখন আসি
যে ভাইয়া এদের মধ্যে একটা 0 ডিগ্রি কন্ডিশন ছিল, একটা 180 ডিগ্রি কন্ডিশন ছিল। এখন যদি দুইটা 90 ডিগ্রিতে থাকে তাহলে 90 ডিগ্রিতে বসালে cos 90 ডিগ্রির মান কত ভাই? 0। তার মানে পুরোটাই ভিনিশ হয়ে যাবে। তার মানে শুধুমাত্র থাকবে r ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো আমাদের যদি কখনো 90 ডিগ্রিতে থাকে তাহলে ডিরেক্ট মনে রাখবো, দেখো বড় বড় সূত্রগুলো অ্যাপ্লাই করবো না, তখন আমরা ডিরেক্ট একটু কষ্ট করে মনে রাখার ট্রাই করবো, যাতে করে মান বসার সাথে সাথে আমরা তাড়াতাড়ি উত্তর করতে পারি, কারণ আমাদের টাইম ম্যানেজমেন্ট শুরু থেকে খেয়াল রাখতে হবে। সো দেখো তার মানে যদি 90 ডিগ্রি অবস্থানে থাকে তাহলে ভাই 90 ডিগ্রি তো এটা পুরোটাই ভিনিশ হয়ে যাবে, শুধুমাত্র থাকবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আসো এই যে এই দুইটা স্পেশাল শর্টকাট বা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এই তিনটা থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখো যদি কখনো বলা থাকে যে ভাই সিম্পল না, দুইটা বল আছে কিন্তু ওইটা একটা সর্বোচ্চ বল আর একটা হচ্ছে সর্বনিম্ন বল, দ্যাট মিন সর্বোচ্চ সর্বনিম্ন লব্ধির মান যদি দিয়ে থাকে, দেওয়ার পরে তোমাকে যদি আবার ওইটা লব্ধি বের করতে বলে, ধরো এইরকমটা আছে যে ভাই দুইটা বল কাজ করতেছে কিন্তু এইটাই হচ্ছে আর ম্যাক্স, আবার এটা হচ্ছে আর মিনিমাম, এখানে আর পি কিউ না, দুইটা বল, দুইটা হচ্ছে আর ম্যাক্স আর আর মিনিমাম, দুইটা হচ্ছে আর ম্যাক্স আর আর মিনিমাম, তাহলে এদের তো আমরা একটা লব্ধি পাবো তাই না? সো এই লব্ধিটা কত হবে আসলে? তখন দেখো শর্ত কি, দুইটার মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির মান পরস্পর আলটিমেটলি কি থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, তখন আমরা ডিরেক্ট একটা স্পেশাল টেকনিক ইউজ করতে পারবো। সেটা কি ভাইয়া? আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। সো এইখান থেকে দেখো আমরা খুব ইজিলি আর এর মানটা বের করতে পারবো। তাহলে আর ইকুয়াল টু, তাহলে 2টা ভাগ হবে এবং স্কোয়ারটা রুট হয়ে যাবে, তাহলে আমরা রুট করে দিলাম। তাহলে ভাইয়া এখানে থাকবে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো এইটা যখন তখন বসাইতে পারবো না, এখানে শর্তগুলান কি দেখো, শর্ত খেয়াল রাখতে হবে, আলফার মান ভাইয়া 90 ডিগ্রি হইতে হবে। সো দেখো প্রত্যেকটাই শর্ত সাপেক্ষ। যদি আলফার মান 0 ডিগ্রি হয় বা একই দিকে কাজ করে তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। আলফার মান যদি 180 ডিগ্রি বা বিপরীত দিকে কাজ করে তাহলে আর মিনিমাম ইকুয়াল টু পি অ্যাপ্রক্সিমেট কিউ অর্থাৎ পি মাইনাস কিউ। যদি 90 ডিগ্রিতে থাকে দুইটা বল, আর 90 ডিগ্রিতে দুইটা বল না, কিন্তু এখানে দুইটা লব্ধি আর এটা বল, দুইটার ডিফারেন্স একটু বোঝার চেষ্টা করো। যে বল থাকলে আমাদের আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। আর যদি দুইটা লব্ধি থাকে যে ভাই 90 ডিগ্রিতে আছে কিন্তু ওই দুইটা একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন লব্ধি, তখন হবে আমাদের সূত্র হচ্ছে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। আর লব্ধির রেঞ্জ, ভাই এত পড়াশোনা করতেছি যে লব্ধি নিয়ে, লব্ধিটা আসলে কোনটা হওয়া সম্ভব আর কোনটা হওয়া সম্ভব না, এই লব্ধির রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। লব্ধি কোনটা হওয়া সম্ভব আর কোনটা হওয়া সম্ভব না, লব্ধি কোনটা হওয়া সম্ভব আর কোনটা হওয়া সম্ভব না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই লব্ধির রেঞ্জটা দেখো, এটা থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে ভাইয়া আর মিনিমামের থেকে অবশ্যই বড় বা সমান হইতে হবে, আবার আর ম্যাক্সের সমান বা আর ম্যাক্সের ছোট হবে, কখনোই আর ম্যাক্সের বড় হবে না। দ্যাট মিনস আমি যদি আবার এখানে লিখি, দেখো আর মিনিমামের থেকে বড় বা সমান হইতে পারে এই লব্ধির মানটা, আবার আর ম্যাক্সের থেকে কখনোই বড় হবে না, সর্বোচ্চ সমান বাইরে থেকে ছোট হইতে হবে। ওকে, সো এগুলো দিয়ে আমরা একটু পরেই প্রশ্ন সমাধান করব। এখন আসো যে ভাইয়া দেখা মাত্রই যদি আমরা মুখস্থ উত্তর বসাইতে চাই, স্পেশাল টেকনিক দেখা মাত্রই যে ভাইয়া মুখস্থ, কিছু কিছু প্রশ্ন আছে তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবা, দেখা মাত্রই মুখস্থ উত্তর বসাই দিতে পারবা। সেটা কেমন? দেখো যদি কখনো পরীক্ষার প্রশ্নে দেখো যে ভাইয়া দুইটা বলের মান সমান, মানে পি বলের মানও ধরো 10 নিউটন, কিউ বলের মানও ধরো 10 নিউটন, তাহলে দেখো দুটি বল যদি পরস্পর আলটিমেটলি সমমানের হয় এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধি বের করতে বলবে। তাহলে লব্ধিটা হবে তোমার ওই বল দ্বয়ের সমান। দ্যাট মিনস আমাকে যদি বলে যে ভাইয়া ধরো 10 নিউটন বল, পি মানের 10 নিউটন বল এবং কিউ মানের 10 নিউটন বল পরস্পর 120 ডিগ্রি কোণে আছে, তাহলে লব্ধি কত? তাহলে আর কিচ্ছু দেখার দরকার নেই, ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিবা যে ভাইয়া লব্ধিও হবে 10 নিউটন। ওকে, আচ্ছা পরবর্তীতে আসো, যদি এমন হয় যে ভাইয়া পি ইকুয়ালস টু কিউ, দ্যাট মিনস দুইটা বলের মান সমান কিন্তু এরা 120 ডিগ্রি না 90 ডিগ্রি কোণে আছে, তখন কি হবে? ওই যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে ওইটাকে পি আর ইকুয়াল টু যদি কিউই হয় তাহলে আমরা পি এর জায়গায় কিউ বসাই দিতে পারি, তার মানে রুট ওভার 2p থাকবে অথবা রুট ওভার 2q, রুট ওভার 2p অথবা রুট ওভার 2q, এটা একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল। আবার আসো, যদি এমন হয় এই দুইটা একটু লেস ইম্পর্টেন্ট, প্রথম দুইটাই গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই 1 নাম্বারটা, এটা দেখবে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় একদম হুবহুব কমন পাবা। ওকে, সো পি ইকুয়াল টু কিউ এবং আমাদের যদি আলফার থিটার মানটা যদি হয় আলফা বাই 2, তাহলে আমাদের আর ইকুয়াল টু হবে 2p cos আলফা বাই 2। এটা স্পেশালি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আসে, ঠিক আছে, একটু পরে আমরা প্র্যাকটিসে যাব। তার পাশাপাশি দেখো যদি দুইটা ভেক্টরের মান সমান এবং মধ্যবর্তী কোণ 180 হয় তাহলে কি ভাইয়া ওই যে 180 হলে সর্বনিম্ন পি মাইনাস কিউ, আর যেহেতু আমাদের কি পি ইকুয়াল টু কিউ, তার মানে দুইটা সমান হলে সমান সংখ্যার বিয়োগফল কত হবে? অবশ্যই 0 হবে, তখন লব্ধির মানটা ডিরেক্ট 0 পেয়ে যাব।
সবাই কি বুঝছো এই কন্ডিশন গুলান ভাইয়া? এগুলান তুমি যদি এমসিকিউ সমাধানের বেলায় একটু মাথায় রাখতে পারো তাহলে তোমার দেখা মাত্র উত্তর করতে পারবা, টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে, অর্থাৎ কম সময়ের মধ্যে অধিক উত্তর করতে পারবা। সো এই বিষয়গুলো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে বা একটু মুখস্থর মতো করে রাখতে হবে, একটু মুখস্থর মতো করে রাখতে হবে। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? একটু বলো তো ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পারছে? আচ্ছা রিয়া বলছো ভাইয়া যদি 90 ডিগ্রিতে না থাকে, 90 ডিগ্রিতে না থাকলে কি করবা? ওই যে বেসিক সূত্রে ফেলাই দিবা। ধরো এখানে 0 ডিগ্রিতেও নাই, 180 ডিগ্রিতেও নাই, 90 ডিগ্রিতেও নাই, ধরো র্যান্ডম আমি বললাম যে 39 ডিগ্রিতে আসছে, তখন তোমাকে কি করতে হবে? বেসিক সূত্রে ফেলাইতে হবে। আর যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, সো এইরকম উদ্ভট কোণ দেওয়া থাকবে না যে ভাই 38 ডিগ্রি, এমন ডিগ্রি দেওয়া থাকবে, অর্থাৎ এমন কোণের মান দেওয়া থাকবে যেটা তোমার ত্রিকোণমিতিক অনুপাতের মান জানা আছে, যেমন 0 ডিগ্রি হইতে পারে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এর মধ্যেই থাকবে। ওকে, এখন যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 90 ডিগ্রি এগুলোর মধ্যে না থাকে, তখন আমরা বেসিক সূত্র করব। তখন আমরা বেসিক সূত্র, যে ভাই বেসিক সূত্র কি জানি? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। আবার লব্ধির দিক নির্ণয় সূত্র কি? যদি আমরা পি এর সাথে কোণ বের করতে চাই, তাহলে থিটা অফ পি ইকুয়াল টু ট্যান ইনভার্স আমাদের কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করতে হবে। আজকের ক্লাস কেটে যাওয়ার পর অ্যাটেন্ডেন্স কি কমে গেল নাকি? আমি কিছু বুঝলাম না। ক্লাসটা হঠাৎ করেই কেটে যাওয়ার পর অ্যাটেন্ডেন্স কমে গেছে, আমি আলটিমেটলি দেখতেও পাচ্ছি না তোমাদেরকে। একটু ভালো মতো রেসপন্স করতে হবে ভাইয়া। ওকে, বুঝতে পারলেও রেসপন্স করবা, না বুঝতে পারলেও একটু রেসপন্স করতে হবে। ওকে, সো চলো আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে আগাবো আমরা। ওকে, সামনের দিকে আগাবো। তাহলে দেখো সামনের দিকে যদি যাই, দেখ ভাইয়া এতক্ষণ শিখলাম আমরা কি? দুইটা ভেক্টরের লব্ধি। দেখো আমরা যদি একটু আগে চলে যাই, দেখো এতক্ষণ কি শিখছি? যে ভাই দুইটা ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি। দেখো এই যে পি একটা ভেক্টর ছিল, কিউ একটা ভেক্টর ছিল, এই দুই ভেক্টরের লব্ধি বের করা শিখছি। এতক্ষণ যা যা শিখলাম এটা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়, দুইটা ভেক্টরের লব্ধির দিক নির্ণয়, দুইটা ভেক্টরের লব্ধির স্পেশাল টেকনিক গুলো এমসিকিউ এর জন্য, এগুলো শিখলাম। এখন যদি একাধিক বল হয়, তাহলে একাধিক থাকলে কি হবে? সো একাধিক থাকলে কি হবে? চলো এটা একটু তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখাই। এটা তোমরা এইচএসসি তে সিকিউতে অনেকবার করছো, এইচএসসি তে সিকিউতে অনেকবার আসছিল, এটা তোমাদের নর্মালি এইচএসসি সিকিউতে অনেকবার দেখছো। এটা রিসেন্ট সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। সো এখন র্যান্ডম যে কোনো না যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে। ওকে, এটা যে কোনো না যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে। দেখো যদি একাধিক বল থাকে, তার মানে ধরো এরকম একটা চিত্র অঙ্কন করলাম। সো ধরো এখানে আমি এই দিকে একটা বল দিলাম F1 বল, এই দিকে একটা বল দিলাম F2 বল, এই দিকে একটা বল দিলাম F3 বল, এই দিকে একটা বল দিলাম F4 বল। ধরো এইখানে কি ভাই, যে ভাই তুমি কি এখন তাহলে এই সূত্র ফেলাবা যেটা একটু আগে শিখছি, যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই সূত্র কি তুমি ফেলাবা? বলো তো দেখি। এই সূত্র কিন্তু এখানে হবে না, এই সূত্র কিন্তু বাবা এখানে হবে না। কেন? সব থেকে বড় রিজন দেখো, যে ভাই এখানে তো তোমার একটা আলফা আছে, আর এইখানে দেখছো কতগুলান আলফা? এখানে তো অনেকগুলান আলফা। দেখো আমাদের এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। সো এইখানে তোমাকে মনে রাখতে হবে। দেখো নোট, একটা নোট লিখে দেই, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে পোলাপাইন এখানেই ভুল করে, যে ভাইয়া কোণ সবসময় ভূমি থেকে কাউন্ট করব। কোথা থেকে কাউন্ট করব? কোণ সবসময় সবসময় ভূমি থেকে কাউন্ট করব, ভূমি থেকে কাউন্ট করব, সি কাউন্ট করব। কোণ সবসময় ভূমি থেকে কাউন্ট করব। দেখো আমাদের ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাই না? আচ্ছা, সো কোণ সবসময় কি হবে? এই এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে সবগুলাতে আলটিমেটলি কোণ কাউন্ট হবে। সো এখন দেখো এইখানে যেহেতু আলটিমেটলি কোণ অনেকগুলান, আবার বলও অনেকগুলান কাজ করতেছে, তাহলে এখন লব্ধি কেমনে বের করবো ভাই? তাহলে দেখো আমরা যদি কোনো বলকে তির্যক অবস্থায়, অর্থাৎ আলফা কোণ বা থিটা কোণে যদি থাকে কোনো বল, তাহলে কয়টা উপাংশ পাই? আগের ক্লাসে শিখছি না, দুইটা উপাংশ। যেমন ধরো আমি যদি তোমাকে এরকমটা বলি যে ভাইয়া আমাদের এই দিকে আর বল কাজ করতেছে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটার কয়টা উপাংশ পাওয়া যায়? দুইটা। যে ভাই আর এক্স এবং আর ওয়াই, আনুভূমিক এবং উলম্ব, যার সাথে থিটা থাকে তার সাথে কস থিটা হয়, তাহলে এটা হচ্ছে আর কস থিটা, আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে আর সাইন থিটা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আর সাইন থিটা, তাই না? তাহলে দেখো এইখানে কয়টা বল আছে? এখানে তো অনেক বল আছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, একাধিক বল, মানে দুইয়ের অধিক বল থাকলে, তাহলে এখন দেখো প্রত্যেকটা বল একটা নির্দিষ্ট কোণে অবস্থান করতেছে না এক্স অক্ষের সাথে, তাহলে ভাই প্রত্যেকটা বলের আলটিমেটলি দুইটা করে উপাংশ পাবো, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। তো সেগুলো আমরা যোগ করে দিব। দেখো তাহলে আমরা যেহেতু একটা বলের জন্য কিন্তু এটা পাইছিলাম যে ভাই আর কস থিটা, আর সাইন থিটা, বাট এইখানে কয়টা বল আছে? অনেকগুলান বল, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখন আমরা সর্বজনীন ভাবে যদি আর এক্স বের করতে চাই, মানে
আনুভূমিক উপাংশ বের করতে চাই, আগে ছিল কয়টা? একটা, তার মানে এই জন্যই হয়তো আর cos থিটা, বাট এখন তো আর একটা নাই, এখন কি অনেকগুলান বল না, সো ওই অনেকগুলান বলের আনুভূমিক উপাংশগুলান সবগুলো যোগ করে দিব, দ্যাট মিন f1 cos থিটা 1 প্লাস f2 cos থিটা 2 প্লাস যতগুলান থাকবে এভাবে চলতেই থাকবে ড্যাশ 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 fn cos থিটা n পর্যন্ত। ঠিক একইভাবে আর ওয়াইটাকে আমরা বের করবো, একটার বেলায় ছিল আর সাইন থিটা, বাট এখন তো আর একটা নাই, এখন তো অনেকগুলান, তার মানে f1 sin থিটা 1 প্লাস f2 sin থিটা 2 এরকম প্লাস ড্যাশ 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 fn sin থিটা n, এরকম চলতেই থাকবে। পরবর্তীতে দেখো এটা কিন্তু আমরা লব্ধি পাইলাম না, যে ভাই লব্ধির আনুভূমিক এবং উলম্ব উপাংশ পাইলাম। এখন যদি লব্ধি বের করতে চাই তাহলে r ইকুয়াল টু রুট ওভার জাস্ট এরকম করে দিব, যে ভাই আর এক্স হোল স্কোয়ার প্লাস আর ওয়াই হোল স্কোয়ার। আর যদি লব্ধির দিক বের করতে চাই, তার মানে থিটা যদি আমরা বের করতে চাই তাহলে ট্যান ইনভার্স কি করব, ট্যান ইনভার্স যে ভাইয়া আমাদের হচ্ছে আর ওয়াই এর সাথে যদি বের করতে চাই তাহলে আমাদের আর ওয়াই আর উপরে হবে আর এক্স, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারবো যে ভাইয়া ট্যান ইনভার্স কার সাথে কোন বের করতেছে সেটা বের করতে হবে। সো কোন নরমালি পরীক্ষায় আসে না, আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্সও আমরা বলতে পারবো। কোনটা, এই যে কোন নির্ণয় ভেরি লেস ইম্পর্টেন্ট, কারণ এটা বেশি একটা আসে না, যদি আসে তাহলে তোমাদের সর্বোচ্চ লব্ধি আসতে পারে, অথবা যেমন রিসেন্ট সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল যে ভাই যে কোনো একটা উপাংশের মান আমাদের বের করতে বলছিল, সেটা হচ্ছে উলম্ব উপাংশ বা আনুভূমিক উপাংশ যে কোনো একটা বের করতে বলছিল। ওকে, সো এখন তোমাদের একটা মজার কোশ্চেন ধরি, দেখো সো এইখানে f1 এর জন্য থিটা 1 কত বলো দেখি, কমেন্ট সেকশনে আমাকে বলো দেখি। এখানে কয়টা আছে দেখো, এটার জন্য একটা কোণ পাবো আমরা থিটা 1, f2 এর জন্য হচ্ছে থিটা 2 পাবো, f3 এর জন্য থিটা 3 এবং f4 এর জন্য থিটা 4 পাবো। সো সবাই একটু মাথা খাটিয়ে বলার চেষ্টা করে দেখি যে ভাই আমি কোনো কোণ দেই নাই। সো কোনো কোণ স্পেসিফিক ভাবে না বলা গেলেও f1 এর জন্য আমরা স্পেসিফিক ভাবে বলতে পারবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো তোমরা বলতে পারবা যে ভাই এখানে থিটা 1 এর কোণ কত, দেখো থিটা 1 এর কোণ কিন্তু 0 ডিগ্রি, কেন ভাই এক্স অক্ষ এইদিকে কাজ করতেছে, f1 ও এইদিকে কাজ করতেছে, দেখো এক্স অক্ষ এইদিকে কাজ করতেছে, f1 ও এইদিকে কাজ করতেছে, এটা এক্স এটাই f1, তাহলে দেখো এখানে তো সমান্তরাল ভাবেই আছে, দ্যাট মিন্স আমাদের কি ভাইয়া একদম 0 ডিগ্রি। আর পরবর্তীতে দেখো সবগুলো, তাহলে এই যে এই কোণটা হচ্ছে থিটা 2, এটা হচ্ছে থিটা 3, আর এই বড়টা হচ্ছে থিটা আমাদের 4, এটা হচ্ছে আমাদের থিটা 4। ওকে, সো সবাই বুঝতে পারছি যে ভাই একাধিক যদি বল দেওয়া থাকে, একাধিক যদি বল দেওয়া থাকে তাহলে লব্ধি কিভাবে বের করা যায়, সবাই একটু বলো দেখি যে একাধিক বল দেওয়া থাকলে লব্ধি আমরা বের করতে পারবো কিনা, একাধিক বল দেওয়া থাকলে লব্ধি আমরা বের করতে পারবো কিনা বলো। একাধিক যদি বল দেওয়া থাকে, দেখো দুইটা বলের ক্ষেত্রে লব্ধি নির্ণয়ের একরকম সূত্র, আবার যদি একাধিক থাকে তখন আমাদের আরেক প্রসেসে যাইতে হবে। সো এর বাইরে ইনশাআল্লাহ লব্ধি থেকে কোথাও আর কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে কখনোই আসবে না। যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড বা কঠিন করার চেষ্টা করে, যেমন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, এগুলাতে বেশি আসতে পারে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। আর নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হইলে ওই যে দুইটা ভেক্টরের লব্ধির কন্ডিশনগুলো থেকেই আসবে। সবাই বুঝতে পারছে কিনা ভাইয়া বলো তো, সবাই বুঝতে পারছে কিনা, সবাই বুঝতে পারছে কিনা, সবাই বুঝতে পারছে কিনা। f2 90 ডিগ্রি, রিয়া f2 90 ডিগ্রি হবে না বাবা, দেখো f2 হচ্ছে এই যে এতটুকু শুধুমাত্র, এই যে এটা হচ্ছে থিটা 2, এটা হচ্ছে থিটা 2, আর এই যে এইটা হচ্ছে আমাদের থিটা 3, তাহলে দেখো 90 তো এইটা, বাট আমাদের আছে এতটুকু, তাহলে এই এতটুকুই হচ্ছে এটা থিটা 2। আবার এই যে এই বড়টা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে থিটা 4। ওকে, সো একটু খেয়াল রাখতে হবে। সো চলো এগুলো আমরা প্র্যাকটিস করতে গেলে, এগুলো সামনে প্র্যাকটিস করতে গেলে দেখবা যে একদম পান্তা ভাত হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো এই যে সেম জিনিস এখানে সবকিছুই দেওয়া আছে, আলটিমেটলি আমাদের এগুলো কিন্তু আমরা একদম ভেঙে ভেঙে শিখে ফেলছি যে ভাইয়া কোণ বের করতে পারবো, আবার লব্ধি বের করতে পারবো। ওকে, এইখান থেকে কিন্তু আরো পেঁচানো কোশ্চেন আসে যে এই থিটাটা অলওয়েজ কিন্তু এরকম হয় না, এটা কোঅর্ডিনেট অনুযায়ী চেঞ্জ হয়। তোমরা যখন সিকিউ সমাধান করছিলা তখন কিন্তু এরকম যে চারটা চতুর্ভাগের জন্য 4 ধরনের সূত্র ছিল, এটা প্রথম চতুর্ভাগের জন্য থিটা হইলেও দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস থিটা হইতো, তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা হইতো, চতুর্থ চতুর্ভাগের জন্য 2 পাই মাইনাস থিটা হইতো, তাই না? সো এত পেঁচানো আসবে না ভাই, কারণ এগুলো লঙ্গার ভার্সন, এগুলো সিকিউ টপিক, এগুলো তো সিকিউ টপিক। সো তোমাদের এত গভীর থেকে আসবে না। ওকে, এত মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এত বড় কোশ্চেন কখনোই আসা সম্ভব না। ওকে, যদি আসে এগুলো কই আসবে, ইঞ্জিনিয়ারিং এ যেমন ধরো তোমার বুয়েটের রিটেনে চলে আসতে পারে, বাট এত সহজ আবার বুয়েটের রিটেনেও দিবে না। ওকে, আচ্ছা কেমন টাইপের প্রশ্ন আসবে চলো আমরা সামনে গেলেই তুমি বুঝতে পারবা। সো চলো এখান থেকে তো আমরা অলরেডি সমাধান করে ফেললাম, তাহলে আর ফাঁকা স্লাইড দরকার নাই। তো চলো এখান থেকে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে তুমি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে ভাই এতক্ষণ যে বকবক করলাম এগুলো আসলে কিরকমটা পরীক্ষায় প্রশ্ন আসে। চলো যা যা প্রশ্ন দেখছি, যা যা কন্ডিশন দেখছি, প্রত্যেকটা
প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় অলরেডি আসছিল। এখন তোমরা যারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো শুনছো ভাই, নিজেরাই উত্তর করতে পারবা। দেখো এখানে কি বলতেছে যে ভাইয়া দুটি ভেক্টর প্রত্যেকটির মান, দেখো দুইটা ভেক্টরের প্রত্যেকটির মান 7 একক, দ্যাট মিনস একটাকে পি ধরো একটাকে কিউ ধরো, তাহলে পি কিউ দুইটারই মান হচ্ছে 7। তাহলে এরা পরস্পর 120 ডিগ্রি কোণে আছে, তাহলে 120 ডিগ্রি। ওকে, তাহলে পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে ক্রিয়া করলে আলটিমেটলি এদের লব্ধির মান। বাবা একটু আমাকে বলো দেখি, এটাকে আমি একটু আগে টেকনিক শিখাই দিছি না? এটার জন্য কি ম্যাথ করা লাগবে নাকি তুমি 1 সেকেন্ডের মধ্যে মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবে? বলো, এটার জন্য কি ম্যাথ করা লাগবে নাকি 1 সেকেন্ডের মধ্যে মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবে? বলো দেখি, এটার জন্য কি ম্যাথ করার দরকার আছে? এটার জন্য কি ভাই ম্যাথ করার দরকার আছে? এটার জন্য কি ম্যাথ করার দরকার আছে? বলো, এই যে 1 এর বি নাম্বার হবে। সাবাস, কারণ আমরা একটু আগেই টেকনিক শিখছি যে ভাইয়া দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের লব্ধি হবে এই বলদ্বয়ের মানের সমান। বলদ্বয়ের মানের সমান। ধরো এখন তোমরা আমাকে বলতে পারো ভাই আমি বিশ্বাস করি না, তোমাদের ধরো ধরো কি হইলো, ধরো তোমরা হঠাৎ তোমাদের মধ্যে বাপ্পারাজ ভর করছে, বাংলা ছায়াছবির বাপ্পারাজ দেখো না, যে না আমি বিশ্বাস করি না, ঠিক আছে? এরকম ধরো বাংলা ছায়াছবির রাজ্জাক আমাদের হচ্ছে বাপ্পারাজ তোমার উপর ভর করছে, তাহলে কি চলো আমরা একটা ক্রস চেক দিই যে আসলে এটা সম্ভব হয় কিনা। চলো আমরা বেসিক দিয়ে করি, বেসিক দিয়ে করি, একটা বার দেখাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে ধরো আমাদের আর ইকুয়াল টু কি ভাই, লব্ধির মান নির্ণয় সূত্র যে পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো এটা পি ইকুয়াল টু যেহেতু কিউ, তাহলে দুই জায়গাতে আমরা পি বসাই দিই, তাহলে এটাও পি স্কোয়ার এটাও পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি আবার কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত ভাই? কস 120 ডিগ্রির মান কত? কস 120 ডিগ্রি দেখো এই একবারে মান বসাই দেই, এখানে একবারে মান বসাই দেই, কারণ আলটিমেটলি একবারে মান বসাই দিলেই হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো পি এর মান দেওয়াই আছে, এটা মানেই হচ্ছে 7। তাহলে দেখো 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 7 কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, তাই না? তাহলে চলো এখন এটাকে করো, তাহলে দেখো আসতেছে কত, 7 7 49 প্লাস 7 7 49, এখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু হাফ, এই যে মাইনাস হাফ একবারে প্লাস মাইনাসে মাইনাস করে দিছে, এই 2 আর এই 2 কাটো, তাহলে 7 7 49 চলে আসতেছে, তাই না? তাহলে দেখো 49 প্লাস 49 মাইনাস 49, তাহলে প্লাস মাইনাস কাটা, তাহলে রুট ওভার খালি 49 থাকতেছে, তার মানে আমাদের শুধুমাত্র 7 থাকতেছে। এই বিশ্বাস হইছে? বিশ্বাস হইছে? বলো 7 কি আসছে? বলো 7 কি আসছে? সো যারা স্মার্ট পিপল, যারা স্মার্ট পিপল তারা এটা দেখা মাত্রই মুখস্থ অ্যান্সার বসাই দিবে। আর যারা এই টেকনিকগুলো জানবে না ভাই, যদি বেসিক নিয়মে করতে চাও আল্লাহর রাস্তায় তুমি জীবনেও ফিজিক্সে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না, টাইমে ধরা খায়া যাবা, টাইমে ধরা খায়া যাবা। ওকে, সো আমরা আমাদের এই ভার্সিটি এ ইউনিট আইসিইউএস এর ক্লাসগুলোতে যত প্রকার শর্টকাট টিপস এন্ড ট্রিক্স আছে সেগুলো তো শিখাবো, তার আগে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে কি হবে জানো, তোমাকে যদি খালি শর্টকাট শিখাই তুমি দিন শেষে দেখবে শর্টকাটই ভুলে গেছো। সো প্রত্যেকটা জিনিসের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং পর্যাপ্ত প্র্যাকটিসের মাধ্যমে শর্টকাটগুলো মনে রাখতে হবে। শর্টকাট কোনো ওহি না, শর্টকাট দিয়ে আসলে চান্স হয় না। ওকে, তোমাকে বেসিকের উপর জোর দিতে হবে এবং তার পাশাপাশি যে ভাইয়া হাতে ক্যালকুলেশনের জন্য কিভাবে আমরা দ্রুত ক্যালকুলেশন করতে পারি, এগুলাই নর্মালি শর্টকাট, তাই না? এগুলো নর্মালি শর্টকাট। সো এই শর্টকাটগুলো মুখস্থ করলে ভুলে যাবা, এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, কারণ এত পরিমাণে আমরা দেখবা যে শর্টকাট শিখছি, তুমি যদি পর্যাপ্ত প্র্যাকটিস না করো ভাই গুলাই ফেলবা, কোনটার শর্টকাট কোনটা এগুলাই গুলাই ফেলবা, মনে থাকবে না। সো প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। বুঝা গেছে ভাইয়া? বুঝা গেছে? একাধিক ভেক্টর থেকে কি আসবে? অবশ্যই, একটু পরে আসো রিয়া, একটু পরে দেখো প্রত্যেকটা টাইপের প্রশ্ন। আমার ক্লাস মানে তুমি একদম সাজানো গুছানো কন্টেন্ট পাওয়া যাবে, কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, অলরেডি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসছে, সবকিছুই পেয়ে যাবা, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? সবকিছুই পাবা। দেখো চলো আমরা সামনের দিকে যাই। এখন ভাই আর বেসিক নিয়ম দিয়ে করবো না, আমরা এখন তাড়াতাড়ি ক্যালকুলেশন করবো। তো চলো দেখো এখানে কি বলছে, এটা নিজেরাই পারা উচিত তোমাদের। দেখো দুটি বলের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, ভাই এটা কিন্তু আর ম্যাক্সের মান, এটা কিন্তু কারণ সর্বোচ্চ আর সর্বনিম্ন বলে দিছে, আর এটা হচ্ছে আর মিনিমামের মান। ওকে ঠিক আছে, একই বিন্দুতে এরা 90 ডিগ্রি কোণে কি কাজ করতেছে, তাহলে 90 ডিগ্রিতে, তাহলে এদের আবার লব্ধির মান বের করতে বলছে। ভাই একটু আগে আমরা টেকনিক শিখছি যে ভাইয়া আমাদের যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমাদের লব্ধি যদি 90 ডিগ্রি অবস্থান করে, তাহলে আমাদের আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই সূত্রটা আমরা শিখছিলাম, তাই না? তাহলে মান বসাই দাও, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার একবারে করে দিলাম, আর ম্যাক্সের মান কত 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 49 50 তার মানে 25 রুট ওভার 25, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 5।
দ্যাটস ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। 5 কোথায়? সি নাম্বারটা, দেখছো? আর এখন যদি ভাই না ভাই আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তাহলে তুমি বেসিক দিয়ে করবা, ঠিক আছে? তোমার যদি এমন হয়ে থাকে যে ভাই তোমার বাপ দাদা জমিদার ছিল, যে পূর্বপুরুষরা জমিদার ছিল, যে ভাই এত পেইন নাই, আর বাপ দাদা আমার তো বিশ্ববিদ্যালয় বাপ দাদা সম্পত্তি, আমি রিল্যাক্সে সমাধান করতেই থাকি, কত টাইম লাগে লাগুক, তাহলে তুমি এগুলা এইচএসসি তে যেভাবে করতা, যে ভাই সর্বোচ্চ মানে কি আর ম্যাক্স, আর ম্যাক্স মানে কি পি প্লাস কিউ ইকুয়াল টু কত 7, আবার সর্বনিম্ন মানে কি, সর্বনিম্ন মানে হচ্ছে যে ভাইয়া পি মাইনাস কিউ এটা কত 1, এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে পি এর মান বের করবা, কিউ এর মান বের করবা, তারপরে এরা যদি 90 ডিগ্রিতে আসে তাহলে আর এর কি সূত্র জানি আমরা, রুট ওভার 90 ডিগ্রি থাকলে যে ভাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইভাবে করবা, করে দেখবা যে ঘুরে উল্টে পাসই আসছে, বুঝছো? সো এখন তোমাদের কোনটা করা উচিত বলো দেখি? তোমাদের অবশ্যই স্মার্টলি ক্যালকুলেশন করা উচিত, কারণ ভাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টাইম খুবই সেন্সিটিভ একটা বিষয়, খুবই 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 সেন্সিটিভ বিষয়, ওকে? খুবই সেন্সিটিভ বিষয়, ওকে? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? এগুলান কিন্তু তোমরা কই সমাধান করতা, এগুলান কিন্তু তোমরা এইচএসসি তে সিকিউতে সমাধান করতা, তাই না? সো এখন ভাইয়া একটু স্মার্টলি সমাধান করতে হবে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা করে এমসিকিউ সমাধান করার জন্য তুমি 35 থেকে 40 সেকেন্ড সময় পাবা, ওকে? 35 থেকে 40 সেকেন্ড সময় পাবা। সো এইটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, ওকে? বুঝতে পেরেছো? আচ্ছা রিপা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই সবার ক্লিয়ার? তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাব। এই যে বাবা, এই দুইটা একটু চেষ্টা করি, দেখো কি বলছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। এই সবার উত্তর পাচ্ছি না, সবাই দেখো এই যে সাইডে নাম্বার দেওয়া থাকে, তো সবাই উত্তর দিবা, সবাই উত্তর দিবা, ওকে? সবাই উত্তর দিবা। তাহলে দেখো এখানে কি বলছে, যে ভাইয়া দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত। দেখো এখন দুটি ভেক্টরের মান কত, দেখছো? এইখানে কিন্তু কোনো শর্টকাট পড়বে না। কেন পড়বে না? কারণ কিচ্ছু দেওয়া নেই, খালি সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দেওয়া আছে, তোমাকে দুইটা মান মানে পি এর মান আর কিউ এর মান তোমাকে বের করতে বলছে ভাই, এটার তো কোনো শর্টকাট নাই, তাহলে এটাকে তোমাকে বেসিক নিয়মে করতেই হবে। তাহলে ভাইয়া চলো, সর্বোচ্চ মানে কত, মানে পি প্লাস কিউ কত দেওয়া আছে 25, আবার সর্বনিম্ন পি মাইনাস কিউ কত দেওয়া আছে ভাইয়া 7, তাহলে এটাকে আলটিমেটলি যোগ করে দাও, এটা এটা কাটা, তাহলে 2p, আর এখানে আসতেছে কত 25, 30, 32, দ্যাট মিনস পির মান হচ্ছে 16, তাহলে কিউ এর মান এই যে কোনো একটাতে বসাই দাও, তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস 16, তাহলে কত আসতেছে ভাই? তাহলে এখানে আসতেছে কত 6, তাহলে 4 আর 9 আসতেছে হাতে 1, তার মানে শুধুমাত্র 9, তাহলে 16 আর 9, তাহলে 16 আর 9, 16 আর 9 কোথায়? এই তো বাবা সি নাম্বারটা, দেখো। এইখানে কিন্তু কোনো শর্টকাট পড়তেছে না, এখানে কিন্তু শর্টকাট পড়তেছে না, কারণ কোনো কোণ দেওয়া নাই, সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া আছে, বাট যদি এখন বলতো এরা 90 ডিগ্রি অবস্থান করতেছে, লব্ধির মান চাইছে, তখন আমরা শর্টকাট ফেলাই দিতাম, বাট এখন তোমাকে লব্ধি না, দুইটা ভেক্টরেরই মান বের করতে বলছে, ওকে? দুইটা ভেক্টরেরই মান বের করতে বলছে, কি বলছে ভাইয়া? দুইটা ভেক্টরের মানই বের করতে বলছে, দুইটা ভেক্টরের মানই বের করতে বলছে, ঠিক আছে? সবাই বুঝছি? সবাই বুঝে থাকলে চলো আরো পর্যাপ্ত প্র্যাকটিস করবো ভাই। দেখো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনে আসা একটা প্রশ্ন, দেখি আমরা সমাধান করতে পারি কিনা। প্রত্যেকটা টাইপের প্রশ্ন থেকে আমি তোমাকে নিজেই সমাধান করাই দিব, বুঝছো? আমার টার্গেট থাকবে আমার ক্লাসের স্লাইড থেকেই যাতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি সর্বোচ্চ সংখ্যক কমন পাও, এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ, এবং আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা কনসেপ্ট শিখাই দিয়ে প্র্যাকটিস করাই দিব। তুমি জাস্ট খালি লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো একটু প্র্যাকটিস করে যাবা, যা শিখাবো একটু বারবার প্র্যাকটিস করে মাথার মধ্যে ধারণ করার চেষ্টা করবো, আর কিচ্ছু লাগবে না, ওকে? আচ্ছা চলো, তাহলে দেখো এখানে কি বলছে, যে ভাইয়া একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে, তার মানে 3 মানের একটা ভেক্টর 4 মানের একটা ভেক্টরের সাথে যোগ করলে লব্ধির মান নিচের কোনটি হবে না। দেখছো লব্ধি কোনটা পসিবল আর কোনটা পসিবল না, লব্ধি কোনটা পসিবল আর কোনটা পসিবল না, এটা আমরা একটু আগেই দেখছি না ভাইয়া? এটা একটু আগেই আমরা দেখছি না, লব্ধি কোনটা সম্ভব আর লব্ধি কোনটা সম্ভব না। তাহলে লব্ধির রেঞ্জটা কিরকম ছিল, লব্ধির রেঞ্জটা কিরকম ছিল বলো দেখি? লব্ধির রেঞ্জ যে ভাইয়া আর মিনিমামের থেকে অবশ্যই বড় বা সমান হইতে হবে, আর আর ম্যাক্সের সমান কিংবা আর ম্যাক্সের থেকে ছোট হবে, আর ম্যাক্সের সমান কিংবা আর ম্যাক্সের ছোট হবে, আর ম্যাক্সের কখনোই বড় হবে না। তাহলে দেখো দুইটা বলের মান দেওয়া আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, দ্যাট মিনস আমাদের পি কে ধরলাম 3 নিউটন, কিউ কে ধরলাম আমরা হচ্ছে 4 নিউটন, ওকে? তাহলে এটার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত দেখো, আর ম্যাক্স এটা কত হইতে পারে, দুইটাকে যোগ করো 7 নিউটন, আর মিনিমাম দুইটাকে বিয়োগ করো, তাহলে কত আসতেছে 1 নিউটন। তাহলে এখন আমরা কি বলতে পারি, যে ভাই মিনিমামের থেকে বড় হবে, তার মানে 1-এর থেকে আমাদের লব্ধিটা বড় বা সমান হইতে হবে, আবার আর এর মানে 7-এর থেকে ছোট বা আলটিমেটলি সমান হবে,
ঠিক আছে, তাহলে আমরা যদি সংখ্যা রেখায় কল্পনা করি তাহলে আমাদের 1 পসিবল, 2 3 4 5 6 7 এই কয়েকটা পসিবল, এই কয়েকটা পসিবল। এখন দেখো এটা যদি ছোট করি 0 -1 -2 আবার এখানে 8 9 10 এগুলো আর পসিবল না, এই দিকে যেগুলো যাবে সেগুলো পসিবল না, এই দিকে সেগুলো যাবে সেগুলো পসিবল না। পসিবল হচ্ছে এটা, কারণ আমরা এই রেঞ্জ থেকে এটাই বুঝতেছি। তাহলে দেখো তোমাকে বলছে যে ভাই কোনটা লব্ধি হওয়া সম্ভব না, তার মানে এই ক্রস সেকশন থেকে যে কোনো একটা উত্তর আসবে। দেখো 1 5 3 সবই সম্ভব, কিন্তু এই 0 সম্ভব না ভাই। এটা দেখো মিনিমাম মানের থেকেও ছোট হয়ে গেছে। লব্ধি কখনো মিনিমামের থেকে কখনো ছোট হইতে পারবে না, লব্ধি কখনোই মিনিমামের থেকে ছোট হইতে পারবে না, লব্ধি কখনোই মিনিমামের থেকে ছোট হইতে পারবে না। সবাই কি বুঝছি ভাইয়া? সবাইকে 100% ক্লিয়ারলি বুঝছি? দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত 21-22 সেশনে আসা প্রশ্ন, খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। ওকে, তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই। এই যে এই কোশ্চেনটা দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল, খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা তোমাদের উচ্চতর গণিত থেকেও প্রশ্ন আসে, হায়ার ম্যাথে স্থিতিবিদ্যা আছে না, সো স্থিতিবিদ্যা থেকেও প্রশ্নটা চলে আসে। সো দেখো এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে সমাধান করবো। দেখো তো এখানে কি বলতেছে যে ভাইয়া কোনো বিন্দুতে পি ও 2p মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথম দিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করছে, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত। দেখো এইখানে সব থেকে বড় কথা এই যে এইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড যে ভাই কি করছে, লব্ধির দিক অপরিবর্তিত রাখছে। কি করছে? লব্ধির দিক অপরিবর্তিত রাখছে, এইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো লব্ধির দিক অপরিবর্তিত রাখলে একটা শর্ত আছে, দেখো আমি আগে লিখে দিই যে লব্ধির যদি দিক অপরিবর্তিত থাকে, লব্ধির দিক অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা দুইটার অনুপাত সমান লিখতে পারবো। যেমন দেখো আমাদের প্রথমটার কি দেওয়া ছিল, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বলের মান হচ্ছে 2p। তাহলে দেখো এই বল এবং এই বলের অনুপাত পরবর্তীতে চেঞ্জ করে কি করছে যে প্রথম বলকে দ্বিগুণ করছে, তাহলে প্রথম বলটা ছিল পি, তাহলে এটা দ্বিগুণ করলে আমরা 2p হয়ে গেল। তারপরে কি করছে, দ্বিতীয় বলের সাথে 8 একক বৃদ্ধি করছে, তাহলে দ্বিতীয় বল ছিল 2p, এটার সাথে 8 একক বৃদ্ধি করছে, বৃদ্ধি মানেই যোগ। বুঝছো? সো দেখো অনুপাত সমান হবে, কি হবে, এই অনুপাত আগের এবং পরে, এটা হচ্ছে আগের অনুপাত আর এটা হচ্ছে পরের অনুপাত। সো লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে এই অনুপাত সমান হবে, অনুপাত সমান হবে, এটা হচ্ছে টেকনিক। অনুপাত কি হবে ভাইয়া? সমান হবে, অনুপাত সমান হবে, এটা হচ্ছে আমাদের টেকনিক। অনুপাত সমান হবে, বুঝতে পারছি? অনুপাত সমান হবে। ওকে, আচ্ছা তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এই পির মান চলে আসবে। দেখো আমরা দেখো এখান থেকে আমরা কি করতে পারি, পি কাটা দাও, তাহলে এখান থেকে আর গুণ করো, তাহলে 2p + 8 = 4p, তাহলে এইটাকে পার করে দাও, তার মানে 2p = 8 আসতেছে, তার মানে p = 4 চলে আসতেছে। দেখছো? তাহলে p এর মান কত, 4 ইউনিট, 4 ইউনিট। দ্যাট মিন্স আমাদের ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো? খুবই সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, খুবই সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। এখন তুমি যদি এই টেকনিক অবলম্বন না করে লঙ্গার ভার্সনে যাও, ওই যে এইচএসসি তে যেভাবে সিকিউ সমাধান করতা, তাহলে জীবনেও টাইম ম্যানেজমেন্ট কুলাইতে পারবে না। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এত বড় বড় রাফ করার জন্য জায়গা থাকবে না। তোমাকে পরীক্ষার প্রশ্নের মধ্যে ছোট ছোট যেগুলো ফাঁক থাকবে ওগুলোর মধ্যে রাফ খাতাও দিবে না, ওই প্রশ্নের মধ্যেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। সো যত সম্ভব লাইন জাম্প করতে হবে ক্যালকুলেশনের সময়। ওকে, সো শুরু থেকে প্র্যাকটিস করলে হাতে ক্যালকুলেশন বলো এগুলোর কোনো কিছু প্যারা হবে না, তুমি ওই ছোট্ট জায়গার মধ্যেও সমাধান করতে পারবে। বাট শুরু থেকে তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনায় খুব সুন্দরভাবে ধারাবাহিক থাকতে হবে, যা শেখানো হবে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। আমরা যা শিখাবো এর বাইরে কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো এর বাইরে কিচ্ছু লাগবে না, কিন্তু তোমাকে তোমার নিজ দায়িত্বে এইগুলোর মাথায় রাখতে হবে। মাথায় রাখতে গেলে পর্যাপ্ত পড়তে হবে, রিভিশন দিতে হবে, না হলে মাথায় থাকবে না। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে চলে যাই। আমরা কি করি ভাই, আমরা সামনের দিকে চলে যাই, আমরা সামনের দিকে চলে যাই। দেখো সামনের দিকে কি বলছে, যে এই তো কৃষিগুচ্ছতে, দেখো কৃষিগুচ্ছতে 20-21 সেশনে আসছে। সো এইটা দেখি সবার আগে কে পারো, এই যে বড় বল ছোট বল, এটাও আমি শিখাইছি, এটাও আমি শিখাইছি। সো দেখি সবাই আগে কে পারো। দেখো দুটি বলের লব্ধির মান দেওয়া আছে কত, 40 নিউটন। তাহলে এর মধ্যে ছোট বলটার মান, দেখো এটা কিন্তু ছোট বলের মান, ছোট বলের মান 30 নিউটন। এটি লব্ধি এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করলে বড় বলটার মান কত। ভাই বড় বলটার মান দেখো, আমরা আমরা কি করছি, একটা টেকনিক শিখছি না, যে ভাইয়া আমাদের কি, যে আর ইকুয়াল টু বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার। আমাদের দরকার কি, বড় বলের মানই বের করতে বলছে। তাহলে বড় বল ইকুয়াল টু √r² প্লাস ছোট বল স্কোয়ার, ছোট বল স্কোয়ার। তাহলে ভাই আর এর মান কত বলতো, 40, তার উপরে কত ভাই,
ছোট বলের মান 30 নিউটন। তাহলে দেখো পিথাগোরাসের নাম্বার, পিথাগোরাসের ম্যাজিক নাম্বার কি কি ছিল জানি? পিথাগোরাসের ম্যাজিক নাম্বার কি ছিল? 3 4 5, 5 12 13। দেখো এখানে কিন্তু 3 আর 4 আছে, কি আছে? একটা শূন্য এক্সট্রা আছে, প্যারা নাই। তাহলে তুমি এখানে 3 4, তাহলে অ্যান্সার আসবে 5 আর একটা শূন্য বসাই দাও। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার, 50 নিউটন। সি নাম্বার 50 নিউটন। সবাই কি বুঝছো ভাইয়া? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? এই আচ্ছা, মহসিন ভাইয়ের কি ক্লাস শুরু হওয়ার কথা ছিল 9টার দিকে? মহসিন ভাইয়ের হয়তো একটু অপেক্ষা করো, মহসিন ভাইয়ের ক্লাস হয়তো, ভাই হয়তো বাইরে আছে বা আলটিমেটলি হচ্ছে ক্লাস হয়তো শুরু করতেছে, একটু সময় লাগতেছে হয়তো ভাইয়ের, একটু অপেক্ষা করো। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে দেখবে মহসিন ভাইয়ের ক্লাস শুরু হবে। যারা ইংলিশ ক্লাসের জন্য অপেক্ষা করতেছো, আর্টস কিংবা কমার্সের শিক্ষার্থীরা, একটু পরেই দেখবে যে শুরু হয়ে যাবে। হয়তো আলটিমেটলি যান্ত্রিক ত্রুটির কারণে টাইম মতো আসতে পারতেছে না, বা আলটিমেটলি যে কোনো প্রবলেম হইতে পারে। সো একটু অপেক্ষা করো ধৈর্য ধরে। যদি পেজে পোস্ট করে দেয় যে আচ্ছা সময় পরিবর্তন করা হয়েছে, আধা ঘন্টা পিছাইছে বা 1 ঘন্টা পিছাইছে বা আজকে হবে না, তাহলে তো পেজে পোস্ট পাবা। আর যদি পেজে পোস্ট এখনো না করা হয়ে থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ক্লাস। ওকে, সো একটু ধৈর্য ধরে, যারা মহসিন ভাইয়ের ক্লাসের জন্য অপেক্ষা করতেছো, একটু ধৈর্য ধরো, আলটিমেটলি সমাধান হয়ে যাবে, ক্লাস চলে আসবে, অথবা ডিরেক্ট দেখবে যে কোনো পোস্ট বা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই। যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আছো বাবা, এটা আর্টস কমার্সের ক্লাস না, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান ক্লাস। ওকে, সো তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু করবে ভাই। ওকে, চলো নেক্সটে যাই আমরা। এই যে রিয়া অলরেডি আমাকে কিছুক্ষণ আগে বলছিল না, যে ভাইয়া এখান থেকে আমাদের কি কোশ্চেন আসতে পারে? আমাদের একাধিক বলের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে। এই রিয়া দেখো এটা কত সালে আসছে বলো, এটা কত সালে আসছে বলো তো দেখি বাবা, এটা কত সালে আসছে? দেখছো, রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 সালে। দেখছো, একাধিক বলের লব্ধি চলে আসছে। দেখো এখানে 50 নিউটন, এখানে 40 নিউটন কাজ করতেছে, এখানে 25 নিউটন কাজ করতেছে, এখানে 20 নিউটন কাজ করতেছে। তোমাকে বলছে যে ভাইয়া 50 নিউটন বল বরাবর মোট আনুভূমিক বল, দ্যাট মিন্স এই যে আর এক্স এর মান তোমাকে বের করতে বলছে, এই বরাবর মোট আনুভূমিক বল। দেখো লব্ধি বের করতে বলা নেই। দেখো বললাম না, এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে শর্ট করে উপাংশ থেকেই প্রশ্ন আসে, লব্ধিটাও বের করতে বলবে না, কারণ এমসিকিউর জন্য ভাই 40 সেকেন্ড সময় পাওয়া যায়। এখন তো তোমাকে সিকিউ এর অনেক বড় একটা ম্যাথ দিয়ে রাখবে না। ওকে, তো চলো এটা আমরা সমাধান করি। তো একাধিক বলের জন্য আমরা লব্ধি নির্ণয়ের সূত্রও জানি, আবার উপাংশ কেমন বের করতে হয় সেটাও জানি। সো আমাদের এখানে অর্ধেক প্রশ্নটা বলছে, লব্ধি পর্যন্ত বলাই নাই, তাহলে মোট আনুভূমিক বল বের করতে বলছে। তাহলে ভাই আর এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি সবগুলোর আনুভূমিকের যোগফল। দ্যাট মিন্স একবারই লিখি, তাহলে দেখো 50 cos θ1 এর মান কত বাবা? সবসময় এক্স অক্ষ থেকেই কোণ কাউন্ট করবো আমরা, তাহলে এটা তো এইদিকেই কাজ করতেছে, তাহলে cos 0 ডিগ্রি হবে, প্লাস পরে আসো 40 নিউটন, তাহলে 40 cos কত হবে ভাই? এই যে দেখো এইখান থেকে এখানে এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 60 ডিগ্রি বসাই দাও, 60 ডিগ্রি প্লাস আমাদের 25 cos, তাহলে এটা কত ডিগ্রি? কিছু দেওয়া নাই, তাতে কি হয়েছে? দেখো এখান থেকে এখানে এটা তো 90 ডিগ্রি, দেখেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি, প্লাস 20 cos, কিছু দেওয়া নাই, তাতে কি হয়েছে? দেখো এইখান থেকে এখানে পুরোটাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, সো এইটাকে ক্যালকুলেশন করতে পারবা না ভাইয়ারা? এটাকে ক্যালকুলেশন করতে পারবা না? দেখো আমাদের cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, দ্যাট মিন্স এখানে 50 50ই থাকতেছে। আমাদের cos 60 ডিগ্রি মান কত ভাই? হাফ, তার মানে হাফ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে 20 থাকতেছে, কারণ 2 দ্বারা কাটলে 40 কে কাটলে 20 থাকবে। তারপরে cos 90 ডিগ্রি মান কত ভাই? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 0 সাথে 25 গুণ যোগ করো, 0 হয়ে যাবে। cos 180 ডিগ্রি মান কত ভাই? -1, তাহলে -1, তাহলে -20 হয়ে যাবে। তাহলে দেখো +20 -20 কাটা, শুধুমাত্র 50 থাকতেছে, তাহলে অ্যান্সার ইজ আমাদের 50। 50 কোথায় আছে বাবা? দেখো ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? বলো তো দেখি ভাইয়ারা, সবাই 100% ক্লিয়ার কিনা? সবাই 100% ক্লিয়ার কিনা ভাইয়া বলো? সবাই 100% ক্লিয়ার কিনা বলো? সবাই 100% ক্লিয়ার কিনা বলো? সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কিনা? সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কিনা? সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কিনা ভাইয়া একটু বলো দেখি, সবার 100% ক্লিয়ার হইলো কিনা? দেখো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে আমরা 50 নিউটন পেয়ে গেছি কিন্তু। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে আগাবো, তাহলে দেখো সামনে এই তো আমাদের নদী নৌকা, এটা এইচএসসি-তে অনেক গুরুত্বপূর্ণ হইলেও এখান থেকে এডমিশনে খুব কম প্রশ্ন আসে। এডমিশনের জন্য একটু লেস ইম্পর্টেন্ট ভাইয়া, এডমিশনের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, ভাইয়া একটু লেস ইম্পর্টেন্ট টপিক এটা। নদী নৌকাটা কি হবে ভাইয়া? এডমিশনের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বুঝছো?
এডমিশন টেস্টের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। সো দেখো নদী নৌকা থেকে নর্মালি দুই ধরনের কন্ডিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, মধ্যবর্তী কোণ আসে অথবা সময়, এই দুইটাই সব থেকে বেশি আসে। সো আমি একটু দাগাই দিই, দেখো। সো এখন আমাদের এই যে কোণ আর হচ্ছে সময়, এই দুইটা থেকেই সবসময় বেশি প্রশ্ন আসে। দেখো এই যে এইটা পার্শ্ব সরণ অনেকবার তোমরা এইচএসসি সিকিউতে প্র্যাকটিস করছো, তাই না? সিকিউতে, এটা এইচএসসি সিকিউতে খুবই আসতো, এডমিশন টেস্টে তেমন একটা আসবে না। ওকে, আর হচ্ছে এই যে লব্ধি বেগ, এই যে তিনটা যে দাগাই দিলাম, এই তিনটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো এখন নদী নৌকার ম্যাথে দুইটা কন্ডিশন আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, যে ভাই সর্বনিম্ন সময়ে নদী পারাপার করব। সর্বনিম্ন সময় নদী পারাপার, দেখো সময়ের বেসিক সূত্রটা কি? নদী পারাপারের যে কোনো কোণে যদি যায় তাহলে আমরা কি জানি যে ভাইয়া টি ইকুয়াল টু আমরা জানি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের সময় নির্ণয়ের সূত্র, তাই না? সময় নির্ণয়ের সূত্র, যে ভাই যে কোনো কোণে যাত্রা করলে আমাদের সময় নির্ণয়ের সূত্র এটা। তাহলে দেখো যদি আমরা সর্বনিম্ন সময়, দ্যাট মিনস এখানে টি মিনিমাম আনতে চাই, তাহলে দেখো আমাদের এই যে প্রস্থ কখনো চেঞ্জ করতে পারবা? নদীর প্রস্থ কি কখনো চেঞ্জ হয়? চেঞ্জ হবে না। আবার এই বেগ, যে ভাই কোন বেগে তুমি যাত্রা করলা, সো নর্মালি আমাদের নদী নৌকার কনসেপ্টে এই বেগটাও ফিক্সড মান ধরা হয়। এমন না যে ভাই অল্প সময় আমি তাড়াতাড়ি চালাইলাম, পরের সময় আমি নৌকাটা জোরে জোরে চালাইলাম, এরকম না। আলটিমেটলি নদী নৌকার ম্যাথে আমরা একটা ফিক্সড মানে নৌকাকে সামনে নিয়ে যাই, বা সাঁতারও একটা ফিক্সড মানেই সাঁতার কাটে। ওকে, সো দেখো তাহলে এখন কোনটা চেঞ্জেবল? এই যে এই কোনটা চেঞ্জেবল? তাহলে এইটা আমাদের কি ভাইয়া? সাইন আলফা, ব্যস্তানুপাতিক না? তাহলে এইটা যদি মিনিমাম মান পাইতে চাই, তাহলে ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে সাইনের মান ম্যাক্সিমাম লাগবে। আর সাইনের মান ম্যাক্সিমাম কত? সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা সর্বনিম্ন যদি সময়ে পারাপার করতে চাই, তাহলে আলফাকে আলটিমেটলি আমাকে কি 90 ডিগ্রি কোণে নৌকা যাত্রা শুরু করতে হবে। এটা ডিরেক্ট এমসিকিউতে আসে, ডিরেক্ট মুখস্থ আনসার বসাই দিতে পারবা এমসিকিউ এর জন্য, যে ভাই সর্বনিম্ন সময়ে যদি আমরা নদী পারাপার হতে চাই, তাহলে তোমাকে নৌকা 90 ডিগ্রি কোণে চালাইতে হবে, ওকে। সো এখন যদি আমরা সর্বনিম্ন সময়ে যাই তাহলে কন্ডিশন সূত্রগুলো কিরকম হবে, আর যে কোনো সময়ে যদি যাই তাহলে কিরকমটা হবে। সো দেখো সর্বনিম্ন পথে বা ঠিক অপর পারে পৌঁছাইতে আমাদের 90 ডিগ্রিতে যাইতে হবে। তাহলে দেখো আমাদের যদি র্যান্ডম আলফা কোণে যাই, দেখো এই যে 90 ডিগ্রিতে না গিয়ে ধরো এই যে আলফা কোণে আমি এই যে ভি বেগে নৌকা চালাইছি, তাহলে এটা মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে র্যান্ডম কোণে গেলে কি হবে? আবার দেখো এই যে এই পাশের কন্ডিশনটা আমি আলফা, তার মানে ভি 90 ডিগ্রি কোণে যাবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে র্যান্ডম, এটা 90 না, তার মানে থিটাটা আলটিমেটলি 90, হ্যাঁ থিটা 90, আর এখানে দেখো আলফা 90। লব্ধির সাথে 90 কোণে থাকবে, আমার কোনটা তৈরি হবে 90 চেয়ে বেশি, আর এখানে আমরা যাত্রাই করব 90 ডিগ্রিতে, তাহলে পৌঁছাবো হচ্ছে এইদিকে। ওকে, আচ্ছা তাহলে দেখো যদি আমরা র্যান্ডম যে কোনো একটা কোণে রওনা করি, যে ভাইয়া আমরা ঠিক এই পারে পৌঁছাতে চাই, তাহলে কি আমাকে 90 ডিগ্রিতে গেলে হবে না? কারণ এখানে তো নদীর স্রোত আছে। সো ভাই এইদিকে গেলে আমাকে ঠেলে তো এইখানে আনবে, আমার টার্গেট হচ্ছে এইখানে, ঠিক অপর পারে যাবো আমি। তাহলে স্রোতের বিপরীত থেকে হালকা একটু বেঁকে আমাকে যাত্রা শুরু করতে হবে, তাহলে এইদিকে গেলে স্রোত আস্তে আস্তে ঠেলতে আমাকে এখানে নিয়ে আসবে। ওকে, সো দেখো আমরা যদি আলফা কোণে যাত্রা দই, যে ভাইয়া আমার ঠিক অপর পারে পৌঁছাবো, টার্গেট কি ঠিক অপর পারে পৌঁছাবো, তখন আমাদের কোণ কত হবে, যে ভাই কত কোণে আমাদেরকে রওনা করতে হবে, সেটা নির্ণয় সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এখানে ইউটা হচ্ছে স্রোত, ইউটা কি ভাইয়া? ইউটা হচ্ছে স্রোতের বেগ, আর ভিটা হচ্ছে নৌকার বেগ। আবার আমরা ঠিক অপর পারে পৌঁছাতে চাই, তাহলে কত সময় লাগবে? সময় হচ্ছে যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ডিটা কি? ডিটা হচ্ছে নদীর প্রস্থ, এই ডিস্টেন্সটাই হচ্ছে নদীর প্রস্থ। ওকে, আবার যদি তোমাকে লব্ধি বেগ দেওয়া থাকে, তাহলে আলটিমেটলি যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা ডি ডিভাইড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার দিয়ে করতে পারবো। তারপরে দেখো এই যে পার্শ্ব সরণ, নদীর প্রস্থ, এগুলো আলটিমেটলি তোমরা একটাবার দেখে নিবে। ওকে, এই পার্শ্ব সরণ খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলো নর্মালি তোমাদের সিকিউতে আসতো, ঠিক আছে, সিকিউতে আসতো। আর দেখো এই দিকে দেখো আমরা যদি সোজা অপর দিকে অর্থাৎ 90 ডিগ্রি কোণে রওনা দিই, তাহলে লব্ধি কত পাবো বলো দেখি? 90 ডিগ্রি বেলায় একটু আগে শিখছি না বাবা, যে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর এর মান কি হইতো? যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হইতো না? একটু আগে শিখছি। তাহলে এখানে দেখো যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হবে তখন, বুঝছো? ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে স্রোতের বেগ আর নৌকার বেগ বর্গের সমষ্টির বর্গমূল করলেই আমাদের লব্ধি বেগ পাওয়া যাবে, যদি আমরা 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করি। ওকে, আর এইখানে যদি আমরা 90 ডিগ্রিতে না করে আমরা 90 দিকের চেয়ে একটু বেশি, দ্যাট মিনস আমাদের একটু বেঁকে যদি রওনা দিই, তখন আমাদের লব্ধি বেগ নির্ণয় সূত্র কি হবে? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট মিনস আমাদের
নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হোল স্কোয়ার করবো, দুইটার উপর স্কোয়ার, তারপরে বর্গমূল করতে হবে। ওকে, এইটাই হচ্ছে বেসিক সূত্র বলে নদী নৌকার গুলার। এখন এখান থেকে একটা নোট আছে, তুমি একটা ডিরেক্ট এমসিকিউ ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা, ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কিরকম দেখো, স্রোতের বেগ নৌকার বেগের যদি দ্বিগুণ হয়, আলফার মান ডিরেক্ট 90 ডিগ্রি 120 ডিগ্রি হবে। স্রোতের বেগের দ্বিগুণ নৌকার বেগ হলে, স্রোতের বেগের দ্বিগুণ নৌকার বেগ, তাহলে কেন দেখো আমি একটু দেখাই দিই। কারণ একটু আগে আলফা ইকুয়াল টু কস ইনভার্স আমরা কি শিখলাম, যে ভাইয়া ইউ ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে স্রোতের বেগের দ্বিগুণ নৌকার বেগ হলে, তাহলে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তার মিন্স কস ইনভার্স দেখো নৌকার বেগের দ্বিগুণ, তাহলে স্রোতের বেগের দ্বিগুণ নৌকার বেগ, তাহলে নৌকার বেগ তো ভি, তার মানে স্রোতের বেগ যদি ইউ হয় এটা হচ্ছে 2u যদি হয়, তাহলে দেখো ইউ কাটা যাবে, মাইনাস একটা আছে, তাহলে কস ইনভার্স মাইনাস হাফ, হাফ থেকে যাচ্ছে, তাহলে কস ইনভার্স মাইনাস হাফ মানে কি ভাইয়া 120 ডিগ্রি, মানে কি 120 ডিগ্রি, মানে কি 120 ডিগ্রি, বুঝছো? এইটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো তুমি। তাহলে দেখো তুমি যদি দেখো যে ভাই স্রোতের বেগ নৌকার বেগের দ্বিগুণ, স্রোতের বেগ নৌকার বেগের দ্বিগুণ, তাহলে কত কোণে যাত্রা করতে হবে ঠিক অপর পারে পৌঁছাইতে, 120 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। সবাই কি বুঝছো নদী নৌকার এই কনসেপ্ট গুলান? বলো তো দেখি ভাইয়া, সবাই কি বুঝতে পারছো নদী নৌকার এই কনসেপ্ট গুলান? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? বলো সবার কি 100% ক্লিয়ার কিনা ভাইয়া, বলো তো দেখি সবার কি 100% ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত আমাকে একটু বলো যে ভাইয়া সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দেখো এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন দেখো জাস্টে, দ্যাট মিন্স যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে আমরা একটু দেখার ট্রাই করি, দেখি তোমরা পারো কিনা। কি বলছে দেখো, যে একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ, দেখছো এই যে বলতে বলতে চলে আসছে, স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরিয়ে একটি নদী অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছাইলো, তাহলে স্রোতের সাথে তার কত ডিগ্রি কোন দিকে যাত্রা করতে হবে ভাই, 120 ডিগ্রি। স্রোতের বেগের দ্বিগুণ বেগে, স্রোতের বেগের দ্বিগুণ বেগে একটু আগেই ক্যালকুলেশন করে দেখাইছি, আর ক্যালকুলেশন করলাম না, একটু আগেই ক্যালকুলেশন করে দেখাইছি আর ক্যালকুলেশন করলাম না, 120 ডিগ্রি হবে। নেক্সটে আসো, দেখছো তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ম্যাক্সিমাম জিনিস মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা, বুঝছো? বাট এটার জন্য কি করতে হবে, পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে ভাই, পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, না হলে জীবনে মনে থাকবে না। এখন তোমাকে মাত্র একটা অধ্যায় শিখাচ্ছি, বাট এরকম করতে 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 যখন আমরা সিলেবাস শেষ করে ফেলবো তখন অনেকগুলো অধ্যায়ের অনেকগুলো ইনফরমেশন হয়ে যাবে। তুমি যদি পর্যাপ্ত প্র্যাকটিস না করো তাহলে এগুলো মনে থাকবে না। ওকে, সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। নেক্সটে আসো, দেখো কি বলতেছে, সুরমা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে এত কিলোমিটার পার আওয়ার। ওকে, স্রোতের বেগ এত দেওয়া আছে, দ্যাট মিন্স ইউ এর মান। ওকে, এক ব্যক্তি এত কিলোমিটার বেগে নৌকা চালাইছে, তার মানে ভির মান দেওয়া আছে এটা, তাহলে নদীর প্রস্থ ডির মান দেওয়া আছে হচ্ছে 0.5 কিলোমিটার। এখন তোমরা অনেকেই ভাবো যে ভাই কিলোমিটার পার আওয়ার আছে, কিলোমিটার পার আওয়ার আছে, ঝামেলা, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই না। তোমাকে আগে দেখতে হবে যে ভাই একক কনভার্সন করবো কি করবো না, একক কনভার্সন কার উপরে ডিপেন্ড করে, মূলত একক কনভার্সন ডিপেন্ড করে অপশনের উপর, অপশন কোন এককে আছে সেটা, সেই অনুযায়ী একক কনভার্সন করবো কি করবো না। আর আরেকটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তুমি যদি দেখো যে ভাই অনুপাত আকারে দুইটা সেম জিনিস আছে, এখানেও ধরো আমাদের দূরত্ব আছে, এখানেও ধরো দূরত্ব আছে, দুইটাই ধরো কিলোমিটার, তাহলে কি এটা মিটারে আনার দরকার আছে ভাই? এটাকেও তুমি যদি কিলোমিটার থেকে মিটারে আনো, এটাকেও যদি কিলোমিটার থেকে মিটারে আনো, তাহলে হুবহু কাটাই যাবে, সো দরকার নাই। অনুপাত আকারে সেম জিনিস থাকলে একক কনভার্সন হয় না, করতে দরকার নাই। আবার দেখা যাবে যে যদি অপশন অনুযায়ী আমাকে করতে হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে সবগুলাই একই এককে থাকে, যেমন ধরো এখানে কিলোমিটার আছে, এখানেও কিলোমিটার আছে, এখানেও কিলোমিটার, তাহলে কি একক কনভার্সনের দরকার আছে? দরকার নাই, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো নদীর প্রস্থ এত, তাহলে স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে, দ্যাট মিন্স আলফার মান বের করতে বলছে। নৌকা চালালে সে 12 মিনিটে নদীর অপর পারে একটি নির্দিষ্ট বিন্দুতে পড়বে, তাহলে অপর পারে নির্দিষ্ট বিন্দুতে পৌঁছানোর জন্য আলটিমেটলি আমাকে কি করতে হবে ভাই, বলো দেখি? আমাদের বের করতে বলছে আলফার মান, তাই না? অপর পারে পৌঁছানোর জন্য সময় দেওয়া আছে, অপর পারে পৌঁছানোর জন্য সময় দেওয়া আছে, তাহলে ভাই সময় বের করার জন্য আমরা কি জানি, একটু আগেই শিখছি না, সময় বের করার জন্য আমাদের সূত্র কি ছিল, যে ভাইয়া টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তাহলে এখন তোমাকে বের করতে বলছে এই আলফার মানই বের করতে বলছে, তাই না? এখানে তোমাকে আলফার মানই বের করতে বলছে, এই তো আলফার মানই তোমাকে বের করতে বলছে। তাহলে চলো আমরা এখান থেকে আলফাটা আগে বের করে নিই, তারা আর গুণ করে দাও, আর গুণ করে দাও। দেখো আমাদের ভি সাইন আলফা ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি, তাহলে এখন আমরা আলফার মান যদি বের করি তাহলে সাইন ইনভার্স উপরে থাকতেছে ডি আর নিচে থাকতেছে ভিটি, নিচে থাকতেছে কি ভিটি। তাহলে চলো এখন একক কনভার্সন কি করবা নাকি করার দরকার নাই? একক কনভার্সন কি করবা, দেখো সবগুলাই সেম এককে আছে,
এটাও কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার পার আওয়ার। এই যে তাহলে মিনিটটা ঝামেলা করছে না ভাই, মিনিটটা ঝামেলা করে দিল না? তাহলে এটাকেও আমরা যদি ঘন্টা এককে নেই তাহলে তো মিলে যাচ্ছে, আমাদের সবগুলান সেম এককে চলে আসবে। তাহলে এটাকে ঘন্টা এককে নাও, তাহলে কত আসবে? 12/60। তাহলে কত আসতেছে ভাই? আমাদের 6×2 = 12, দ্যাট মিনস 0.2 চলে আসতেছে, 0.2 আওয়ার। তাহলে চলো এখন মান বসাই দাও ভাই। এখন তাহলে ডির মান কত ভাইয়া? দেখো নদীর প্রস্থ হচ্ছে 0.5, তাহলে সাইন ইনভার্স 0.5। যদিও এটা সাস্টে আসছিল, সাস্টে ক্যালকুলেটর ব্যবহার করা যায়, বাট আমি হাতে ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করতেছি, সবাই একটু মনোযোগ দাও। এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হাতে ক্যালকুলেশন দিয়েও আসতে পারে, খুবই সিম্পল। সো ভির মান কত ভাইয়া? ভির মান হচ্ছে 5। টির মান কত ভাইয়া? টির মান হচ্ছে ওই যে 0.2, 0.2। তাহলে দেখো এক ঘর আগে দশমিক আছে, এটাও এক ঘর আগে দশমিক, কাটা দাও, তাহলে 5 গেল। তাহলে দেখো সাইন ইনভার্স শুধুমাত্র হাফ থাকতেছে। সাইন কত ডিগ্রি মান হাফ ভাই? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 30 ডিগ্রি। সো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো ভাইয়া? খুব সুন্দর একটা কোশ্চেন ছিল না? আমাদের 2 এর কি হবে? 2 এর এ নাম্বারটা হবে। 2 এর কি হবে? 2 এর এ নাম্বারটা হবে। 2 এর কি হবে ভাইয়া? 2 এর এ নাম্বার। এ ভুল করছো মোল্লা, কেয়ারফুল থাকতে হবে। 2 এর কি হবে? 2 এর বি নাম্বার না, 2 এর এ নাম্বার, সরি 2 এর সি নাম্বার না, 2 এর এ নাম্বার হবে। ওকে, দেখছো একদম ধরে ধরে দেখো, প্রত্যেকটা জিনিস আমি দেখাই দেওয়ার ট্রাই করছি। সবাই কি বুঝছো ভাইয়া? সবাই কি বুঝছো? আমাকে একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়ারা, যে সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কিনা। এই তো মেঘলা আকাশ, ঠিক করেছো, ধন্যবাদ। নেক্সটে আসো। দেখো এই যে আবার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে, এটা তোমরা নিজেরাই পারবা। দেখো কি বলছে, যে ভাইয়া একটি নদীর স্রোত এত কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, দ্যাট মিনস ইউ এর মান এটা। একটি নৌকা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে, তার মানে আলফার মান দেখো, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে এত বেগে, দ্যাট মিনস ভি চালানো হচ্ছে। তাহলে দেখো আমাদের বলছে যে এত মিটার চওড়া, তাহলে এটা ডির মান। তাহলে হলে এর তীর হতে অন্য তীরে পৌঁছাতে কত সময় লাগবে? যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে ভাই, তাহলে অবশ্যই টিটা মিনিমাম মান পাওয়া যাবে। এটা একটু আগেই আমরা প্রমাণ করছি। তাহলে টি মিনিমামের সূত্র কি ভাই? যে ডি ডিভাইডেড বাই ভি করলেই হয়ে যাবে। ডি ডিভাইড বাই ভি করলেই হয়ে যাবে। ডি ডিভাইডেড বাই ভি। দেখো ডির মান কত ভাই? ডির মান কত সবাই একটু বলো তো দেখি। ডির মান কত এখানে? ডির মান হচ্ছে 0.2 কিলোমিটার। ভির মান কিলোমিটার, তাহলে কিলোমিটার কিলোমিটার দরকার নাই, তুমি এক অনুপাত আকারে সেম জিনিস আছে, একক কনভার্সনের দরকার নাই। তাহলে ভির মান কত? ভির মান হচ্ছে 4, দ্যাট মিনস হাতে ক্যালকুলেশন করো। তাহলে এখানে 10 আসবে, তাহলে 20 আসবে, তাহলে আমাদের কত আসতেছে ভাই? আমাদের এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দ্যাট মিনস আমাদের হচ্ছে 20 ডিভাইডেড বাই 1, তাহলে আমাদের শূন্য, একটা দশমিক নাও, শূন্য, আরো একটা নাও, তাহলে 5 অঙ্ক, তার মানে 0.05। দেখো তো এটা কি এককে আসছে? এটা কিন্তু কিলোমিটার ছিল না, তাহলে এটা ঘন্টা এককে আসছে। তাহলে অপশনে আবার আছে সবগুলা মিনিট 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 মিনিট। তাহলে এটাকে এখন আমাকে কি করতে হবে? মিনিটে নিয়ে যাইতে হবে, মিনিটে নিয়ে যাইতে হবে। সো মিনিটে নিয়ে গেলে কত হবে? 3 মিনিট। বুঝছো? সবাই বলো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই বলো ক্লিয়ার কিনা? 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 এখন এই যে এই একক কনভার্সন ভেঙে দেখাইতে হবে। দেখো 0.05, এটাকে ঘন্টাকে থেকে মিনিট আনলে 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে দশমিক তুলে দাও, এখানে কত আছে? 2টা শূন্য হবে, তাহলে একটা শূন্য একটা শূন্য গেল, তাহলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, এই যে 3 মিনিট। বুঝছো? তাহলে আমাদের 3 মিনিট কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো বলো তো দেখি? সবার কি ক্লিয়ার কিনা ভাইয়া? আচ্ছা মোল্লা এ নাম্বার দিতে গিয়ে সি নাম্বার দিছিল, প্যারা নাই ভাইয়া, ঠিক আছে, ওকে। এই সবাই বুঝতে পেরেছো ভাইয়ারা? সবাই কি 100% ক্লিয়ার? ওকে ঠিক আছে, তাহলে চলো নেক্সটে যাব আমরা। দেখো নেক্সটে আমরা অভিক্ষেপ এবং উপাংশ কনসেপ্টটা পড়বো। অভিক্ষেপ এবং উপাংশ কনসেপ্টটা পড়বো। সো অভিক্ষেপ এবং উপাংশ এটাও আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। দেখো তাহলে এখানে একটা নোট লিখে দিই। অভিক্ষেপের বেলায় যার অভিক্ষেপ সে নিজেই cos θ, এটাই হচ্ছে টেকনিক। যার অভিক্ষেপ সে নিজেই cos θ। সো দেখো এটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই দেই। যে ভাইয়া ধরো এখানে বলা আছে কি এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কার লম্ব অভিক্ষেপ? বি এর লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ?
বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে অ্যান্সার হচ্ছে বি কস থিটা। আবার বি এর ওপর এ এর লম্ব অভিক্ষেপ, কার ওপর লম্ব অভিক্ষেপ? এ এর ওপর, তাহলে এ কস থিটা। এখন আমরা ওই যে বিগত ক্লাসে এ ডট বি ইকুয়াল টু কি শিখছিলাম সূত্র ভাইয়া? যে এ বি কস থিটা, তাই না? তাহলে এখন যদি আমি বি কস থিটা বের করতে চাই, তাহলে বি কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, কারণ এগুলো তো মডুলাস। আবার যদি আমি এখান থেকে এ কস থিটার মান বের করতে চাই, এ কস থিটা, তাহলে কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই বি মডের মান। বুঝছো? দেখছো? তো তুমি এই একটা মনে রাখলে এইটা জিনিস এমনিতেই এই সূত্র থেকে বের করে আনতে পারবা। তাহলে টেকনিক কি ভাইয়া? যার লম্ব অভিক্ষেপ, যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা, যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা। সবাই কি বুঝছো বলো? যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা, যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা, যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা, যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা। বুঝতে পেরেছি ভাইয়ারা? বুঝতে পেরেছি? বলো তো দেখি। যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা, যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবা এই অভিক্ষেপটা একটা স্কেলার রাশি, অভিক্ষেপ একটা স্কেলার রাশি। বাট যদি উপাংশ, এখন চলো উপাংশর বেলায় আসি। উপাংশ কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে উপাংশ কেমনে বের করতে হয়? খুবই ইজি, দেখো, খুবই ইজি, খুবই ইজি ভাইয়া। উপাংশ কেমনে বের করতে হয়? দেখো, যদি এরকমটা বলা থাকে যে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ, কার উপাংশ? বি এর উপাংশ। সো উপাংশ কনসেপ্টটা হবে এরকম, উপাংশ ইকুয়াল টু লিখতে পারবো আমরা অভিক্ষেপ ইন্টু আমাদের একক ভেক্টর, অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। এইটা আবার কেমন? দেখো একটু টেকনিক্যালি বুঝাই দিই। তাহলে দেখো এখানে কি বলছে? এ বরাবর বি এর উপাংশ, তাহলে বি এর অভিক্ষেপটা কত? তাহলে ভাই বি এর অভিক্ষেপ বি কস থিটা। তাহলে কার একক ভেক্টর হবে? ইনটু অবস্থায় কার একক ভেক্টর হবে? যে বরাবর তার একক ভেক্টর হবে। তাহলে দেখো এখানে নোট করে দেই, যে বরাবর তার একক ভেক্টর, যে বরাবর তার একক ভেক্টর দ্বারা গুণ করতে হয়, তার একক ভেক্টর, তার একক ভেক্টর, যে বরাবর তার একক ভেক্টর। ওকে, যে বরাবর তার একক ভেক্টর, তাহলে কার একক ভেক্টর? এ এর একক ভেক্টর। দ্যাট মিন্স এ এর একক ভেক্টর মানে কি? যে ভাই এ আর এ মড। তাহলে এটাকে যদি আমরা একবারে সাজাই লিখি, তাহলে দেখো এখন বি কস থিটার জায়গায় আমি কি লিখতে পারবো? একটু ভাঙাই দেই। বি কস থিটার জায়গায়, বি কস থিটার জায়গায় এ ডট বি ডিভাইডেড বাই এ মডুলাস, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ মড। আর ইনটু অবস্থায় আগে থেকেই ছিল এ ভেক্টর ডিভাইডেড বাই এ মড। তাহলে এটাকে যদি সাজাই লিখি, তাহলে দুইটা দেখো নিচে এ মড আসছে না, তাহলে ওটা স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখান থেকে তাহলে কি পাচ্ছি আমরা? যে এ ডট বি ডিভাইডেড বাই এ মড তার উপরে স্কয়ার, আর এখানে থাকতেছে এ ভেক্টরের মান ইনটু অবস্থায়। দেখছো? সো সেম জিনিস এখন তুমি বি বরাবর এ এর উপাংশ, তাহলে এ এর লম্ব অভিক্ষেপ, আর হচ্ছে আমাদের কে বরাবর বি বরাবর তার একক ভেক্টর দ্বারা গুণ করলেই চলে আসবে। পরীক্ষায় কোনটা আসবে? পরীক্ষায় ভাইয়া এই অভিক্ষেপটাই বেশি গুরুত্বপূর্ণ, উপাংশটা লেস ইম্পর্টেন্ট, উপাংশ বেশি একটা আসে না। সবাই বলো দেখি ক্লিয়ার হইছো কিনা ভাইয়া? সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার হইছো কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার হইছো কিনা। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, দ্রুত সবাই একটু বলেন যে ক্লিয়ার হইছেন কি না। ক্লিয়ার হইছো? তাহলে চলো আমরা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট সালেরই কোশ্চেন, 23-24-এ আসা কোশ্চেন, দেখি আমরা পারি কিনা। কি বলছে দেখো তো ভাইয়া, যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ বরাবর বি এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ সে নিজেই কস থিটা, তাহলে বি কস থিটা। দেখো তো এখন এই সূত্র কি হবে? হবে না, কারণ এখানে তো থিটার মান নাই। তাহলে বি কস থিটা ইকুয়াল টু কি লেখা যায়? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ওকে, তাহলে এ ডট বি করো, ডট গুণফল করো, এগুলোর নাম আমি বিগত ক্লাসে শিখেছি। তাহলে আই এর সাথে আই, তাহলে 3 অক্ষে 3, তারপরে প্লাস প্লাসে প্লাস, 2 2 গুণ 4, প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2 ডিভাইডেড বাই এ মডুলাসের মান কত? রুট ওভার 1 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার, 4 4 8 আর 1 9, তাহলে 3, তাহলে এখানে 3। তাহলে দেখো এখানে কত আসতেছে? 1 5, 5 ডিভাইডেড বাই 3, এটাই आंसर। তাহলে 5 ডিভাইডেড বাই 3 কোথায় আছে ভাইয়া? দেখো এই যে 3 ডিভাইডেড বাই 5, তুমি যদি তাড়াহুড়া করতে যাও তাহলে উল্টাপাল্টা দাগাইলেই ধরা খেয়ে যাবা।
তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3/5 না, 5/3। দ্যাট মিনস বি নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? দ্যাট মিনস কি ভাইয়া? বি নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো ভাইয়ারা? বি নাম্বারটা। তাড়াহুড়া করতে গেলেই কিন্তু ধরা খাওয়া যাবা, তাড়াহুড়া করতে গেলেই কিন্তু ধরা খাইয়া যাবা, তাড়াহুড়া করতে গেলেই ধরা খেয়ে যাবা। ওকে, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। নেক্সটে আসো। সো দেখো, এই যে এইটা বুয়েটে আসছিল, বুয়েট 19-20-এ আসছিল। সো ভাই এটা ভার্সিটি স্ট্যান্ডার্ড, এমন না যে ইঞ্জিনিয়ারিং এ আসছে ভার্সিটিতে আসবে না, ঠিক আছে? সো আমি কি শুরুর দিনেই বলছিলাম যে ভাইয়া আমি তোমাদেরকে এডমিশনে আসা প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং এ আসা প্রশ্ন, এইচএসসি তে আসা প্রশ্ন, মেডিকেলে আসা প্রশ্ন সবকিছুই তোমাদেরকে শিখাই দিব, পড়াই দিব, সমাধান করাই দিব, যেটা ভার্সিটি স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস করে তোমাদেরকে শিখাই দিব। ওকে, সো দেখো এখানে কি বলতেছে, দেখো তো কি বলতেছে, দেখো যে ভাইয়া আই প্লাস জে এর দিকে এ ভেক্টরের উপাংশ, তাহলে কার দিকে? এর দিকে এই ভেক্টরের উপাংশ। তাহলে উপাংশ মানে কি? অভিক্ষেপ ইনটু একক ভেক্টর। তাহলে ওই ভেক্টরের উপাংশ, ওই ভেক্টরের উপাংশ, তার মানে কি হবে ভাইয়া বলো তো দেখি? তাহলে এ ভেক্টরের উপাংশ বের করতে বলছে, এ ভেক্টরের উপাংশ বের করতে বলছে, এ ভেক্টরের উপাংশ বের করতে বলছে। তাহলে এটা পারা যাবে? এটা পারা যাবে? এ ভেক্টরের উপাংশ বের করতে বলছে, পারা যাবে ভাই? পারা যাবে বলো? এ ভেক্টরের উপাংশ হইলে এ কস থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ ডট বি ডিভাইডেড বাই আমাদের বি ভেক্টরের মান। তারপরে আবার যে বরাবর তার একক ভেক্টর গুণ হবে, তাহলে যে বরাবর তার একক ভেক্টর গুণ। তাহলে আমাদের ধরো এইটাকে আমরা বি ভেক্টর ধরে নিলাম, ওইটা যদি এ হয় তাহলে এটা বি ভেক্টর, তাহলে বি এর দিকে, যার দিকে বা যার বরাবর তার একক ভেক্টর দ্বারা গুণ, তাহলে বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। ওকে, তাহলে একবারে লেখো এ ডট বি ডিভাইডেড বাই বি, তার উপরে স্কোয়ার, আর ইনটু অবস্থায় বি ভেক্টর থাইকা যাবে, ঠিক আছে? তাহলে দেখো আই প্লাস জে এটা থেকেই যাবে, আই প্লাস জে, আই প্লাস জে, আই প্লাস জে, আই মাইনাস জে, তার মানে বি নাম্বারটা দেখা মাত্রই আমি ক্যান্সেল আউট করে দিচ্ছি যে ভাই বি নাম্বার হবে না, আই মাইনাস জে কখনোই হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখন করো, ডট গুণফল করো তো ভাই। তাহলে 2 অক্ষে 2, 3 অক্ষে 3, তাহলে 5। তাহলে এখানে আসলো 5, বি ভেক্টরের মান কত? √2, √2 কে স্কোয়ার করো, শুধু 2 থাকবে। আর এখানে তাহলে থাকতেছে বি ভেক্টর কত? আই প্লাস জে। তাহলে 5/2 আই প্লাস জে কোথায় আছে দেখো, 5/2 আই প্লাস জে, 5/2 আই প্লাস জে, 5/2, 2/5 না কিন্তু, 5/2 আই প্লাস জে, এই নাম্বারটাই রাইট আনসার, বুঝছো? দেখো এটা কিন্তু বুয়েটে আসছিল, বাট ভার্সিটি স্ট্যান্ডার্ড তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে, তোমাদের ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। সবাই বুঝছো এটা? বলো তো দেখি ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার? চলো আমরা সামনের দিকে যাব। এখন সামনের দিকে আমাদের এই অধ্যায়ে লাস্ট টপিক ভেক্টর ক্যালকুলাস আছে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। ভেক্টর ক্যালকুলাসে আমাকে কি কার হেল্প নিতে হবে? অন্তরীকরণ, অন্তরীকরণ, দ্যাট মিন্স ডিফারেন্সিয়েশন, উচ্চতর গণিতে। সো সবাই একটু সত্যি কথা বলো, ডিফারেন্সিয়েশনে কার কার ঝামেলা আছে যে ভাই ডিফারেন্সিয়েশন পারি না, বা ডিফারেন্সিয়েশনে আমার একটু ঝামেলা বা আমার একটু প্রবলেম আছে? তোমরা একটু সত্যি কথা আমাকে বলো, না হলে আমি শিখাই দিব। তো সবাই একটু বলো দেখি, তোমরা ডিফারেন্সিয়েশনে সবাই পারো নাকি একটু অসুবিধা আছে? ডিফারেন্সিয়েশন সবার কি পারা যায় নাকি একটু অসুবিধা আছে বলো তো? ডিফারেন্সিয়েশনে তোমাদের কি অবস্থা আমাকে একটু বলো। ডিফারেন্সিয়েশনে তোমাদের কি অবস্থা ভাইয়া? ডিফারেন্সিয়েশনে তোমাদের কি অবস্থা বলো? হ্যাঁ, কোশ্চেন সলভ করলে ইজি লাগে। আচ্ছা, বুঝতে পারছো? এইভাবে আমরা প্রত্যেকটা তোমাদেরকে অধ্যায়ের সিলেবাস কমপ্লিট করাই দিব। কনসেপ্ট শিখাবো, কনসেপ্টের আলোকে প্রশ্ন সমাধান, যাতে করে তোমাদের মাথায় সুন্দরভাবে গেঁথে যায় ওই বিষয়টা, বুঝছো? এডমিশনের সময় এইটাই হচ্ছে রাইট ওয়ে পড়াশোনা করার। দেখো তুমি যদি অফলাইনে ক্লাস করো ভাই, অফলাইনে কখনোই এটা পসিবল না। আমরাই অফলাইনে ক্লাস নেই বিভিন্ন কোচিংয়ে, অফলাইনে এরকম প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করাই দেওয়া পসিবল না। কারণ অফলাইনে দেখা যায় যে ভেক্টর অধ্যায় একটা ক্লাসেই শেষ করতে হবে, 2 ঘন্টার তাওফির ক্লাস। আর আমি কি ভেক্টর অধ্যায় 2টা ক্লাস নিছি, প্রথম ক্লাসটা আমার প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, আজকের ক্লাসটা যে কতক্ষণ লাগে আল্লাহ জানে, বুঝতে পারছো? সো এটা অফলাইনে জীবনও সম্ভব না, অফলাইনে এটা জীবনও সম্ভব না। এইখানেই অনলাইন আর অফলাইনের মেইন ডিফারেন্স, বুঝছো? যার একদম বেসিক থেকে শেখার ইচ্ছা আছে তার জন্য অফলাইনের তুলনায় অনলাইনেই ভালো।
বা যা একটু তুলনামূলক বেসিক দুর্বল, বা তোমরা যারা একটু ফাঁকিবাজি করছো এইচএসসিতে, তাদের জন্য অনলাইন অনেক বেটার। কারণ অনলাইনে তোমাকে একটা জিনিস শেখানো হবে, ওই জিনিসটা কিভাবে প্রয়োগ করতে হয় এটাও তোমাকে দেখাই দেওয়া হবে। আর অফলাইনে কি একটা ফ্লোতে একটা স্পিডে ক্লাস শেষ করতে হয়। সো যারা একটু বেসিক দুর্বল ওইখানে দেখা গেছে হা করে চেয়ে থাকা লাগবে, আল্লাহ কি করতেছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সবাই একটু আমাকে বলো দেখি যে ভাইয়া ডিফারেন্সিয়েশন কি অবস্থা, ডিফারেন্সিয়েশন কি পারো, নাকি ডিফারেন্সিয়েশন একটু ঝামেলা আছে, একটু বলো। সো আমরা ধরে নিলাম তোমাদের একটু ডিফারেন্সিয়েশনে ধরো ঝামেলা আছে, আমরা এখন অন্তরীকরণ দেখব। ম্যাথ ক্লাসে চলে যাব। অন্তরীকরণ, ওকে, অন্তরীকরণ অন্তরীকরণ মানে ফিজিক্সে কিন্তু অনেক জায়গায় তোমাকে ম্যাথের হেল্প নিতে হবে, অন্তরীকরণের হেল্প নিতে হবে, যোগজীকরণের হেল্প নিতে হবে, ঠিক আছে, অনেক জায়গায় ম্যাথের হেল্প নিতে হবে, অনেক জায়গায় ম্যাথের হেল্প নিতে হবে। ওকে, আর আমরা তো এই অধ্যায়ে কি ওই যে নির্ণায়কের হেল্প নিলাম, তাই না, ম্যাট্রিক্স ও নির্ণায়কের নির্ণায়ক মান নির্ণয় কিভাবে করে সেটার হেল্প নিলাম। ওকে, সো এই অন্তরীকরণ আমরা একটু ভালোভাবে দেখার ট্রাই করব। চলো আমি ধরে নিলাম তোমাদের একটু বেসিক ঝামেলা আছে বা অন্তরীকরণ তোমাদের একটু প্রবলেম আছে, সো আমি একদম শুরু থেকেই শিখাবো। ওকে, সো অন্তরীকরণের সময় বেশ কয়েকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। সবার আগে যেটা শর্ত, যা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, কার সাপেক্ষে, এটা খেয়াল রাখতে হবে। কার সাপেক্ষে ডিফ করতেছো, এই ডিফ মানে ডিফারেন্সিয়েশন, ডিফ করছি, খেয়াল রাখতে হবে। রাখতে হবে কি ভাইয়া, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা ডিফারেন্সিয়েশন বেসিক যে সূত্রগুলো লাগবে সেগুলো একটু শিখে নেই। যে ভাই ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তো সবাই জানি। ডি বাই ডি এক্স, ধরো সহগ আছে একটা এম এক্স টু দি পাওয়ার এন, সো ডিফারেন্সিয়েশনে সহগ চেঞ্জ হয় না, এম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, শেষ। আবার ধরো ডি বাই ডি এক্স, যে কোনো একটা কনস্ট্যান্ট মানকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, শূন্য হয়ে যায়, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এখন দেখো এইখানে একটা সুন্দর বিষয়, যে ভাই এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করছি, প্রত্যেকটা জায়গায় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ছিল। যদি সেম জিনিস আমি এমনটা করি, যে ধরো এরকমটা করলাম যে ভাই ডি বাই ডি এক্স ওয়াই টু দি পাওয়ার এম, এইটা কিন্তু জিরো হয়ে যাবে। কারণ কি, কারণ এখানে দেখো সাপেক্ষ বিন্দু এক্স এর সাপেক্ষে ওয়াই, এক্স এর সাপেক্ষে ওয়াই এটা কনস্ট্যান্ট আকারে কাউন্ট হয়। সাপেক্ষ না মিললে, সাপেক্ষ না মিললে কনস্ট্যান্ট আকারে কাউন্ট হবে, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো আকারে কাউন্ট হবে। ওকে, সো দেখো এইখানে কিন্তু এটা কখনোই করা যাবে না যে ভাই এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ভুলেও কখনো করা যাবে না। ওকে, বুঝছো ভাইয়ারা, এটা ভুলেও কখনো করা যাবে না, এটা ভুলেও কখনো করা যাবে না। ওকে, সো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো এটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা আসো এখন আমরা আরো একটু ডিপে চলে যাব। ধরো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে সে একদমই নাই, ধরো এই যে ডি বাই ডি এক্স, ধরো আমরা ওয়াই স্কোয়ার জেড কিউব, তাহলে দেখো এখানে কত হবে বলো দেখি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি বাট এইখানে এক্স একদমই নাই, তাহলে কিন্তু এরা কনস্ট্যান্ট আকারে কাউন্ট হবে। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি সে একদমই নাই, তাহলে অ্যান্সার হবে জিরো। কিন্তু এখানে আর একটা কথা আছে, কিন্তু যদি এমন হয় যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে সেও আছে আবার অন্য চলকও আছে, দ্যাট মিনস ধরো এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার সিক্স এরকম আছে, তাহলে দেখো এখন কি ঝামেলা লাগছে, যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি সেও আছে আর অনেক কিছু আছে। তাহলে এইরকম থাকলে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তার তো ডিফারেন্সিয়েট হবেই, বাট এই যারা এক্সট্রা আছে তাদেরকে আমরা সহগ আকারে কাউন্ট করব। আর ভাই ডিফারেন্সিয়েশন সময় সহগ কখনোই চেঞ্জ হয় না, তাহলে সহগ যা আছে তাই বসাই দিবা আগেই। তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার সিক্স, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, যে ভাইয়া টু এক্স, দ্যাট মিনস এটাকে একবারে ভালো মতো সাজায় লিখলে টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার সিক্স, এটাই হচ্ছে অ্যান্সার।
বুঝছো? বলো। তোমার যদি এই কয়েকটা বিষয় তুমি একটু ভালো মতো মাথায় রাখতে পারো ভাই, আমাদের এইখানে ভেক্টর ক্যালকুলাসে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ওকে, তুমি যদি এই কয়েকটা বিষয় ভালো মতো খেয়াল রাখতে পারো, তাহলে ভেক্টর ক্যালকুলাসে আর কোনো ঝামেলা লাগবে না। তাহলে ভেক্টর ক্যালকুলাসে ভাইয়া আর কোনো ঝামেলা লাগবে না। তাহলে ভেক্টর ক্যালকুলাসে আর কোনো ঝামেলা লাগবে না। ওকে, সো চলো দেখি আমরা সামনে আগাই। এগুলো ছিল বেসিক ডিফারেন্সিয়েশন। সো এটা আমি ডিলিট করে দেই, এটা লাগতেছে না। ওকে, তাহলে চলো এখন আমরা ভেক্টর ক্যালকুলাসে চলে যাই। ভেক্টর ক্যালকুলাসের তিনটা অংশ। কয়টা? তিনটা অংশ। একটা হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। দেখো, সবার আগে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। দেখো, এটা নামের সাথে সাথে আমি খুব ইজিলি মনে রাখতে পারবো। দেখো, কার্ল, কার্ল, CURL, কার্ল। কার্ল থেকে আসবে ক্রস, কার্ল ক্রস, তার মানে কার্লে আমরা অলওয়েজ ক্রস গুণফল করব। ডাইভারজেন্সে আসো, ডাই, ডাই, ডাই থেকে আসবে ডট, তাহলে ডাইভারজেন্সে অলওয়েজ ডট গুণফল করব। আর গ্রেডিয়ান থেকে, গ্রেডিয়ান এইভাবে মনে রাখবো যে ভাই নর্মাল গুণ, নর্মাল গুণ। তাহলে দেখো মনে রাখা খুব ইজি। ডাই, ডাই থেকে ডট, ডাই থেকে ডট, ডাইভারজেন্সে ডট গুণ হয়। কার্ল, কার্ল থেকে ক্রস, ক্রস, কার্লে ক্রস গুণ হয়। গ্রেডিয়ানে ডট গুণও হবে না, ক্রস গুণও হবে না, নর্মাল গুণ হবে। ওকে, আচ্ছা, তাহলে ধরে নেই আমরা, দেখো যে ভাই ধরা যাক এই যে ফাই বা সাই, XYZ যে কোনো একটা রাশি। এখন এই ফাই এর গ্রেডিয়েন্টটা কি হবে? গ্রেডিয়েন্টকে দেখো, গ্রেড, GRAD, গ্রেড ফাই। গ্রেডিয়েন্টকে গ্রেড দ্বারা প্রকাশ করা হয়, সো গ্রেড ফাই। সো তুমি কার্ল করো, ডাইভারজেন্স করো, গ্রেডিয়েন্ট করো, যাই করো না কেন, সবার আগে তোমাকে একটা অপারেটরের সামনে পরিচয় হইতে হবে। অপারেটর, সেটা হচ্ছে ন্যাবলা। সেটা কি? ন্যাবলা। সো এই যে এটা হচ্ছে ন্যাবলা, ন্যাবলা। সো ন্যাবলার মান কি ভাইয়া? যে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে অলওয়েজ। পরীক্ষায় কখনোই ন্যাবলার মান দেওয়া থাকবে না। এই মানটা তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে। ওকে, এই মানটা তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে। ন্যাবলার মান কখনোই দেওয়া থাকবে না, এটা তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে। এখন চলো, ন্যাবলা যেহেতু হয়ে গেছে তাহলে আর কিচ্ছু লাগবে না। দেখো, তাহলে গ্রেডিয়ানে নর্মাল গুণ, এই ন্যাবলার সাথে যারা থাকবে তারা নর্মাল গুণ করে দিব। ডাইভারজেন্সে ন্যাবলার সাথে যে থাকবে তাকে ডট ডট গুণ করে দিব। কার্লে ন্যাবলার সাথে যে থাকবে তাকে ক্রস গুণ করে দিব, শেষ। ওকে, তো চলো দেখো, তাহলে এই যে গ্রেড ফাই আমরা কিভাবে বের করবো? এই যে ন্যাবলার সাথে সিম্পল গুণ। দেখো এখানে কোনো ডটও নাই, ক্রসও নাই, তাহলে কি হবে ভাই? এই যে এই ফাইটা, এই ফাইটা আমাদের তো এটা দেওয়া ছিল, এটা তো পরীক্ষার প্রশ্নে থাকবে, প্রশ্নে থাকবে। এটা কি থাকবে ভাইয়া? পরীক্ষার প্রশ্নে থাকবে। তাহলে দেখো, এই যে ডেল ডেল এক্স আই, এটার সাথে এই যে ফাই যুক্ত হয়ে গেছে। আবার ডেল ডেল ওয়াই জে, এটার সাথে ফাই যুক্ত হয়ে গেছে, কারণ ফাই তো সবগুলো নর্মাল গুণ। মানে কি? ধরো আমার এখানে এরকমটা ছিল যে 2x প্লাস ওয়াই, তাহলে কি হবে? নর্মাল গুণ মানে কি? যে ভাই 2x প্লাস 2y, মানে এই 2টা সবার সাথেই যাবে, তাই না? তাহলে এই ফাইটা দেখো সবার সাথে চলে গেছে, বুঝছো? আবার আসো, তাহলে ডাইভারজেন্সে আসো। তাহলে ধরে নাও এই যে ডাইভারজেন্স ভি দেওয়া আছে, ভি একটা রাশি দেওয়া আছে, তাহলে ডাইভারজেন্স অফ ভি বের করতে বলছে। তাহলে ডাইভারজেন্স ভি কে দুই ভাবে প্রকাশ করা হয়। এই যে ন্যাবলা ডট ভি, এটা ডাইভারজেন্স প্রকাশ করে, অথবা ডিআইভি, ডাইভারজেন্সকে ডিআইভি ভি ভেক্টর এইভাবে প্রকাশ করা হয়। যে কার ডাইভারজেন্স? ভি এর ডাইভারজেন্স, এটাকে ডিআইভি ভি ভেক্টর এইভাবে প্রকাশ করা যায়। ওকে, তাহলে ভাই ডাইভারজেন্স মানে ডট গুণন কার সাথে? ন্যাবলার সাথে। তাহলে যে ন্যাবলার মান বসাই দিছি, আর ভি এটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এখন বলো তো দেখি ডট গুণের কাজ কি? যে ভাই আই এর সাথে আই গুণন। দেখো এইখানেও আই আছে, এখানেও আই, তাহলে কারা কারা অবশিষ্ট থাকতেছে? এখানে অবশিষ্ট থাকতেছে ডি বাই ডিএক্স, এখানে থাকতেছে ভিএক্স। তার মানে দেখো এই যে ডি ভিএক্স ডিভাইডেড বাই ডিএক্স একবারে লেখা হয়েছে। এখানে ডি বাই ডিওয়াই, এখানে ভিওয়াই, তাহলে ডি ডিভাইডেড বাই ডিওয়াই ইন্টু ভিওয়াই। সো এটাকে একবারে লেখা হয়েছে ডি ডেল ভিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই। আবার এখানে কে, দেখো ডেল ডেল জেড, আর এখানে ভিজেড, তাহলে ডেল ভিজেড ডিভাইডেড বাই ডেল জেড। বুঝছো? বুঝছো ভাইয়া? সো এখন কি, এই যে দেখো প্রত্যেকটাই, এই যে যেমন ভিএক্স কে এইখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা এইখানে কি করতে হয়? এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ভিএক্স কে। এইখানে দেখো এই যে ওয়াই এর সাপেক্ষে, দেখছো এই জন্য কিন্তু আগে এগুলা শিখাইছি, প্রত্যেকটাতে সাপেক্ষ চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর এইখানে দেখো জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। দেখছো? সো সাপেক্ষ চেঞ্জ হয়ে গেলে আমাদের কিন্তু সূত্র একটু চেঞ্জ হয়ে যাবে।
সো কেমন চেঞ্জ হবে এগুলো কিন্তু এই যে আগেই ভাই তোমাকে শিখাই ফেলছি যে সাপেক্ষ চেঞ্জ হইলে কি হয়, সাপেক্ষ চেঞ্জ হইলে কি হয়, বুঝছো? সো গ্রেডিয়ান এবং ডাইভারজেন্স সবার বোঝা হয়েছে কিনা বলো? গ্রেডিয়ান এবং ডাইভারজেন্স সবাই বুঝতে পারছো কিনা? গ্রেডিয়ান এবং ডাইভারজেন্স সবাই বুঝতে পারছো কিনা ভাইয়া বলো তো দেখি? গ্রেডিয়ান এবং ডাইভারজেন্স সবার 100% ক্লিয়ার কিনা? গ্রেডিয়ান এবং ডাইভারজেন্স সবার 100% ক্লিয়ার কিনা বলো? গ্রেডিয়ান এবং ডাইভারজেন্স, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। যে ডাইভারজেন্সের বেশ কিছু প্রয়োগ আছে, সো এইখান থেকে ভাই এমসিকিউ এখনকার সিলেবাস আলটিমেটলি প্রশ্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, সব জায়গায়, সাস্ট, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আছে। এই বক্স থেকে ইনশাল্লাহ মাস্ট কোনো না কোনো জায়গায় তুমি প্রশ্ন পাবাই, 100% শিওর থাকো। চলো আমরা একটু পড়ালেখা করি। দেখো, যদি কখনো তোমাকে প্রশ্ন দেওয়া থাকে যে ডাইভারজেন্সের মান ক্যালকুলেশন করে পজিটিভ পাইছো, তাহলে ডাইভারজেন্স পজিটিভ হলে কি কি হয় সেই শর্তগুলা মনে রাখতে হবে। আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। দেখো এটা মনে রাখা খুব ইজি। ডাইভারজেন্স পজিটিভ মানে কি? পজিটিভ মানে কি? বাড়া না। পজিটিভ মানে কি? যোগ। যোগ মানে কি? বাড়ে। তাহলে ধরো আগে আমি এতটুকু ছিলাম, আমাকে খাওয়া দাওয়া করে অনেক কিছু যোগ হয়ে গেল, তাহলে কি আমি একটু মোটা হয়ে গেলাম? তাহলে বাড়লো না। তাহলে তাহলে কি হয়? বাড়লে কি হয়? আয়তন বাড়ে। আর আয়তন বাড়লে কি হয়? ঘনত্বটা কমে যায় না? সিম্পল। আয়তন বাড়লে ঘনত্ব কমে যাবে। তাহলে এইটার ডায়াগ্রামটা কিরকম হবে এটাও কিন্তু পরীক্ষায় আসে, এগুলাই কিন্তু এমসিকিউতে বেশি আসে ডায়াগ্রাম গুলো। তাহলে ধনাত্মক মানে কি? বেশি হওয়া। বেশি মানে কি? সরাই সিটাই চলে যাবে। ধরো আমি বেশি খাইছি, আমি বাহির দিক থেকে মোটা হয়ে যাচ্ছি, তার মানে এইখানে রেখা চিহ্ন গুলান এই যে বাহিরের দিকে মুখ করে যাবে, বাহিরের দিকে মুখ করে যাবে। ওকে, বাহিরের দিকে মুখ করে থাকবে। আবার আসো, এটাকে কি বলা হবে? যদি পজিটিভ হয় এটাকে আমরা তখন উৎস বলি, উৎস। এটাও পরীক্ষায় আসে, উৎস বলা হয়। আবার যদি পরীক্ষায় প্রশ্ন একটু কঠিন হয় তখন মনে রাখবা ডাইভারজেন্স পজিটিভ হইলে ইনপুট ফ্লাক্সের থেকে আউটপুট ফ্লাক্স বেশি হবে। কারণ কি? ওই যে সরাই যাচ্ছে, যেহেতু সরাই যাচ্ছে, তাহলে ইনপুট ফ্লাক্সের থেকে আউটপুট ফ্লাক্স বেশি হবে। ইনপুট ফ্লাক্সের থেকে আউটপুট ফ্লাক্স বেশি হবে। ঠিক একইভাবে দেখো, এখন যদি ডাইভারজেন্স কি হয়? নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে? উল্টা জিনিস, আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। আবার এটাকে সিঙ্ক বলা হয়, সিঙ্ক বা গ্রাহক বলা হয়। এটাকে উৎস বলা ছিল, আর নেগেটিভ বলে সিঙ্ক বা গ্রাহক। আর এখানে কি হবে? এইখানে ভাইয়া ইনপুট ফ্লাক্স বেশি হবে আউটপুটের তুলনায়। তাহলে মাইনাস মানে কি ভাই? এখন রেখা চিহ্নগুলো ভিতরের দিকে ঢুকবে, মুখ করে থাকবে। দেখো ভিতরের ঢুকে মুখ করে থাকবে, ভিতরের দিকে মুখ করে থাকবে, বুঝছো? ভিতরের দিকে মুখ করে থাকবে। আর একটা আছে ডাইভারজেন্স যদি শূন্য হয়ে যায়, পজিটিভ, নেগেটিভ অথবা শূন্য, এই তিনটাই আসবে। পজিটিভ, নেগেটিভ অথবা শূন্য, পজিটিভ, নেগেটিভ অথবা শূন্য। তাহলে দেখো ডাইভারজেন্স যদি শূন্য হয়ে যায় তাহলে এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল। খুবই মারাত্মক, ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল। ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল। মারাত্মক ইম্পর্টেন্ট ভাই। তাহলে এটার কি হবে? এটা দেখো, এটা ঢুকবেও না, বেরো হবে না, জাস্ট মাছ দিয়ে পাস করে যাবে রেখা চিহ্নগুলা, জাস্ট মাছ দিয়ে পাস করে যাবে, জাস্ট মাছ দিয়ে পাস করে যাবে। বুঝছো সবাই ভাইয়া? বুঝছো? সো এইটা হচ্ছে আমাদের কি ডাইভারজেন্সের প্রয়োগ ভার্সনটা। তো চলো এখন আমরা সামনের দিকে আগাবো, কার্লে চলে যাব। কার্ল মানেই ক্রস। তাহলে কার সাথে ক্রস করবো? ওই যে অলওয়েজ ন্যাবলার সাথে। ডট করো, সিম্পল গুণ করো বা ক্রস করো, সবসময় ন্যাবলার সাথেই হবে। তাহলে দেখো, ধরো প্রশ্নে যে ভিএক্স এর মান দেওয়া থাকবে, ভিএক্স এর সমীকরণ হচ্ছে এটা, তাহলে এটার কার্ল বের করতে গেলে এটাকে কার্ল এইভাবে কার্ল ভি অথবা ন্যাবলা ক্রস ভি এভাবে বলা যায়। তাহলে ভাই এই ক্রস গুণফল কেমনে বের করে? নির্ণায়ক পদ্ধতিতে, নির্ণায়ক পদ্ধতিতে, নির্ণায়ক পদ্ধতিতে। তাহলে দেখো এখানে, তাহলে নির্ণায়ক পদ্ধতিতে লেখো, এই যে আই জে কে লিখে নিলাম। তাহলে এখানে ন্যাবলার, যেহেতু ন্যাবলা প্রথমে আছে, তাহলে ন্যাবলার আই জে কে এর সহগগুলো, দ্যাট মিন্স ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আর এইখানে আই জে কে এর সহগ কি? ভি1, ভি2, ভি3। তাহলে ভি1, ভি2, ভি3। তাহলে এখন এই যে নির্ণায়ক পদ্ধতিতে যেমন সমাধান করা লাগে সেমনি সমাধান করতে হবে। বাট এইখানে দেখো ভিতরে কিন্তু যখন তুমি আইরে নিবা, তাহলে আয়ের সারি কলম বাদ, তাহলে এই যে এই সাইড গুণ আর এই সাইড গুণের সময় কিন্তু তোমাকে ডিফারেন্সিয়েট করা লাগতেছে। দেখো ডি বাই ডি ওয়াই কাকে ডিফারেন্সিয়েট করবে? ভি3, যে ভি3 পজিশনে যেটা থাকবে। তাহলে তোমাকে এইখানেও তোমাকে ডিফারেন্সিয়েটই করতে হবে। বাট দেখো এইখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, দেখছো? সাপেক্ষ বিন্দু খেয়াল রাখতে হবে। এক্স, ওয়াই, জেড, এখানে ভাইয়া সাপেক্ষ বিন্দু খেয়াল রাখতে হবে। এখানে ভাইয়া কি করতে হবে? সাপেক্ষ বিন্দু খেয়াল রাখতে হবে। এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, জেড, সাপেক্ষ বিন্দু খেয়াল রাখতে হবে। বুঝছো? তাহলে চলো এইখান থেকে বেশ কিছু থিওরি আছে, এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এখান থেকে একটু থিওরি আছে,
যে ভাইয়া একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। সেটা কেমন দেখো, যে ভাইয়া কোনো ভেক্টরের রাশির কার্ল যদি শূন্য হয়, দেখো এই যে কার্লের মান যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল বলা হয়। আর কার্ল যদি শূন্য না হয়, দ্যাট মিনস নট ইকুয়ালস টু শূন্য হয়, সেটাকে অসংরক্ষণশীল এবং ঘূর্ণনশীল বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এগুলো রিডিং করে নেবা। এই যে বিশেষ তত্ত্ব, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো সলিনয়েডাল কখন হয়? যখন ডাইভারজেন্স শূন্য হয়। অসংরক্ষণশীল এবং ঘূর্ণনশীল কখন হয়? যখন কার্ল শূন্য হয় না, নট ইকুয়ালস টু শূন্য। আর অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল কখন হয়? যখন কার্ল শূন্য হয়। আর অলওয়েজ মনে রাখবা যে এই জিনিসটা মারাত্মক ইম্পর্টেন্ট, কার্লের নতিমাত্রা বা কার্লের ডাইভারজেন্স। দেখো এই যে কার্লকে যদি আবার ন্যাবলার সাথে ডাইভারজেন্স করি তাহলে এটা অলওয়েজ শূন্য আসবে, ডিরেক্ট মুখস্থ অ্যান্সার। কার্লের ডাইভারজেন্স অলওয়েজ শূন্য, কার্লের ডাইভারজেন্স অলওয়েজ শূন্য, এটা মুখস্থ, ডিরেক্ট এমসিকিউতে মাঝে মধ্যে চলে আসে। কার্লের ডাইভারজেন্স শূন্য, কার্লের ডাইভারজেন্স অলওয়েজ শূন্য আসবে। দেখো ন্যাবলা ক্রস ভি, এটা তো কার্ল প্রকাশ করতেছে, আর ন্যাবলা ডট ডাইভারজেন্স করতে বলছে, তাহলে অলওয়েজ মুখস্থ অ্যান্সার, ডিরেক্ট ফিক্সড মান শূন্য আসবে। বুঝছো ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে চলো এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভেক্টরের কনসেপ্ট শেষ। এখন আমরা প্র্যাকটিস করবো। দেখো এটা দুইটা কোশ্চেন আছে, এখানে 1.2, এখানে 1.1, এখানে 1.2 দিলাম। তো সবাই একটু উত্তর করার চেষ্টা করে দেখি। দেখো দুইটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা 23-24, একটা 19-20 সেশনে আসা প্রশ্ন, দুইটাই রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। সো একটু সমাধান করার ট্রাই করি, দেখি পারা যায় কিনা। তাহলে ভাইয়া কি বলছে দেখো, কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি, তাহলে ন্যাবলা ডট ভি ধনাত্মক হলে, তাহলে ভাই কি করছে? ডাইভারজেন্স, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে যে ভাই এটা মানে কি ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স ধনাত্মক হয়েছে, ডাইভারজেন্স ধনাত্মক হলে কি হয়? বাড়ে। তাহলে কি হবে? আয়তন বাড়বে, ঘনত্ব কমে যাবে। তাহলে আয়তন বাড়ে, ঘনত্ব কমে, কই আছে? আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব কমে যায়। বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? কি হবে ভাইয়া? বি নাম্বারটা রাইট অ্যান্সার। পরেরটায় আসো। কোন ভেক্টরের কার্ল শূন্য হলে তাকে কেমন হবে? কার্ল শূন্য, কার্ল শূন্য হলে কেমন হবে? অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল, অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। একটু আগেই পড়ছি, দেখছো এগুলো ডিরেক্ট শর্তগুলান পরীক্ষায় আসতেছে, তার মানে সি নাম্বারটা রাইট অ্যান্সার। নেক্সটে আসো। দেখো অঘূর্ণনশীল মানে কি? কার্ল শূন্য হইতে হবে। কার্ল এদের এইটা আবার ভুলে রাগাই দিও না, ডাইভারজেন্স না কিন্তু, কার্ল শূন্য হইতে হবে। দ্যাট মিন্স এ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাই অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হইতে কার্ল শূন্য হইতে হবে। তারপর দেখো ডাইভারজেন্স যদি শূন্য হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, তাহলে রেখা চিহ্ন কেমন হবে? জাস্ট ভিতর দিয়ে পাস করে যাবে। এই যে এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো সাস্টে আসছিল, খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে, যে ভাইয়া যদি এ ভেক্টরের ভেক্টর ক্ষেত্র এবং এ এর একক যদি এত হয় এম ইনভার্স 2, তবে দেখো এই যে কার্লও করতে বলছে, আবার ডাইভারজেন্সও করতে বলছে। এখানে কি কোথাও শূন্য আছে? দেখো এখানে খেলে জাস্ট এককটা বের করতে বলছে, এখানে কিন্তু শূন্য টূন্য নাই অপশনে। ঠিক আছে? তো দেখো এইটা মানে কি আসলে ভাই? দেখো তো, তোমাকে এই কার্ল করলে এখানে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ডাইভারজেন্স করলে এখানে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই কার্ল আর ডাইভারজেন্স একসাথে করা মানে আরো একভাবে আমরা বলতে পারি যে ভাই ওই জিনিসটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ কার্লেও একবার ডিফারেন্সিয়েট করতে হয়, ডাইভারজেন্সও একবার ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে চলো এম ইনভার্স 2 কে তুমি দুইবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এককটা লাগবে শুধুমাত্র, কনস্ট্যান্টের দরকার নেই, জাস্ট একক। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? -2 এম ইনভার্স 3, কারণ 2 n মাইনাস 1। তাহলে আবার দেখো মাইনাস মাইনাসে +6 এম ইনভার্স 4, কারণ আবার x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে পাওয়ার এক ঘর করে আরো আরো কমতেছে। তাহলে ভাই এই যে কনস্ট্যান্ট তো দরকার নাই, জাস্ট এককটা চাইছে, তাহলে m ইনভার্স 4। তাহলে m ইনভার্স 4 কোথায়? এই নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। বুঝছো? সো এটা বেশ গুরুত্বপূর্ণ, সাস্টে আসছিল m ইনভার্স 4, এটা ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ। বুঝছো? এটা ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ, এটা ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, আমার কেন জানি মনে হয় এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে। ওকে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, খুবই জোস একটা কনসেপ্টের প্রশ্ন। ওকে, নেক্সটে আসো। চলো এগুলো তোমরা সমাধান করো ভাই। দেখো এখানে কি ভিতরের ঢুকে ঢুকতেছে রেখা চিহ্ন, ভিতরের ঢুকে ঢুকতেছে, তার মানে কি আমাদের ডাইভারজেন্স পজিটিভ না, ডাইভারজেন্স নেগেটিভ হবে, বি নাম্বারটা। পরে আসো, অবস্থান ভেক্টর দেওয়া আছে r = xi + yj + zk। তাহলে এখন এই যে
ভিতরে এই যে ছোটা থাকা মানে কি ডট, তাহলে ডাইভারজেন্স বের করতে বলছে। তাহলে ন্যাবলার সাথে ডাইভারজেন্স মানে কি ভাই, যে ভাই ন্যাবলা মানে কি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তাহলে এখন এইখানে কে আছে আবার ডট গুণের সাথে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে দেখো এই যে এক্স এর সাথে এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1 পাওয়া যায়, ওয়াই এর সাথে ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলেও 1 পাওয়া যাবে, আবার জেড এর সাপেক্ষে জেড কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলেও 1 পাওয়া যাবে, তাহলে 3 আসবে উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? তাহলে অ্যান্সার কি আসতেছে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝা গেছে? ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো নেক্সটে আসি আমরা, এই যে একদম ক্লাস শেষের পর্যায়ে আসি, আর 10 মিনিট 5-7 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 আসা প্রশ্ন, সবাই সমাধান করার ট্রাই করো। দেখো সবাই সমাধান করার ট্রাই করো। দেখো কি বলছে, যে বি ভেক্টর দেওয়া আছে, অনেক বড় সড়ো একটা ভেক্টর, ওকে বুঝলাম। তারপরে বলছে তবে এত বিন্দুতে 1 1 0, এইগুলো মানে কি জানো, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড এর মান। তাহলে এত বিন্দুতে এই যে নেবলা ডট বি মানে ডাইভারজেন্স বের করতে বলছে, তাহলে ডাইভারজেন্সটা আগে বের করি, তারপরে বিন্দু বসাইতে হবে। এটা তোমাদের সিকিউতে আসতো, দেখো এটা এমসিকিউ ভার্সন হয়ে গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 আসছে। এটা তোমাদের এইচএসসি তে সিকিউতে আসতো এই ধরনের প্রবলেম, তাই না? তাহলে চলো এখন আমরা কি করবো, ন্যাবলার সাথে যদি করি তাহলে একবারই করি আর না লিখি। দেখো তোমরা পরীক্ষার হলে কিভাবে অ্যাপ্রোচ করবে আমি সেভাবে অ্যাপ্রোচ করতেছি। তাহলে এইটাকে প্রথমটাকে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2xy থাকতেছে, এই যে ওয়াই তখন সহগ আকারে কাউন্ট হবে, কারণ আমরা কি বলছি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সে ব্যতীত যদি অন্য কেউ থাকে, সে থাকার পরেও যদি অন্য কেউ থাকে তাহলে আমরা ওটাকে সহগ আকারে কাউন্ট করব। তাহলে এটা গেল, আবার এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তার মানে প্লাস 2yz, এটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, প্লাস 2zx। ওকে, আচ্ছা তাহলে এখন এই সমীকরণটাকে তুমি জাস্ট এক্স ওয়াই জেড এর মান বসাই দাও। তাহলে এখানে এক্স ওয়াই এর মান আমাদের 1 1, তাহলে 2 থাকতেছে, প্লাস এখানে জেড এর মান 0 ভাই, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, আবার জেড এখানেও 0, এখানেও আলটিমেটলি 0 হয়ে যাবে, তার মানে দ্যাট মিন্স শুধুমাত্র পজিটিভ 2। সো এই নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো আমি কিভাবে করলাম, পরীক্ষা হলে তোমরা এমনি সমাধান করবা, পরীক্ষা হলে লিখে লিখে সমাধান করতে গেলে টাইম খায়া ফেলবা, কিন্তু টাইম ম্যানেজমেন্ট জীবনও হবে না। তো তুমি তো জানোই এটাকে এক্স এর সাপেক্ষে করতে হবে, এটাকে ওয়াই এর সাপেক্ষে, এটাকে জেড এর সাপেক্ষে, ডিরেক্ট তুমি ফলাফলে চলে আসবা। এভাবেই কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্ট খেয়াল করতে হবে। তুমি যদি এমনি করো এ ন্যাবলা তারপরে বি লেখো, তারপরে লেখো, তারপরে লাইনে উত্তর আনো, ভাই এত সময় ইউনিভার্সিটি এডমিশন টেস্টে নাই। ওকে, এত সময় ইউনিভার্সিটি এডমিশন টেস্টে নাই, খেয়াল রাখতে হবে। ওকে, সো তোমাকে ডিরেক্ট উত্তরে আসতে হবে। নেক্সটে আসো, দেখো এটাই আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, দেখি সবার আগে কে পারো। এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 আসার প্রশ্ন, একটু লঙ্গার ভার্সন। দেখো কি বলছে, যে এম এর মান কত হইলে আর একটা ভেক্টর দেওয়া আছে, এটা সলিনয়েডাল হবে। এই সলিনয়েডাল হওয়ার শর্ত কি, ডাইভারজেন্স 0, দ্যাট মিন্স ন্যাবলা ডট আর ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে চলো ডাইভারজেন্স বের করো। তাহলে এইটাকে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ওইটাকে ওয়াই এর সাপেক্ষে, এটা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তারপরে আমরা ওইটাকে 0 ধরে নিব, ওটাকে ভাইয়া কি ধরবো, 0 ধরে নিব। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। তাহলে দেখো এক্স এর এই যে প্লাস থাকা মানে কি ভাই, এগুলো তো ম্যাথে তোমরা অনেকবার করছো, প্লাস মানে ভেঙে ভেঙে করা যায়। ধরো ডি বাই ডিএক্স, এটা এক্স প্লাস জেড কিউব যদি থাকে তাহলে আমরা এটাকে ভেবে লিখতে পারবো ডি বাই ডিএক্স প্লাস ইন্টু এক্স প্লাস ডি বাই ডিএক্স জেড কিউব, এভাবে লেখা যায়। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে এক্স, তার মানে 1 থাকতেছে, বাট এক্স এর সাপেক্ষে জেড মিলছে, মিলে নাই, তাহলে কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। তাহলে একবারই করি আমরা, চলো। তাহলে ভাইয়া এক্স এর সাপেক্ষে ওটাকে ডিফারেন্সিয়েট করলে এটা 1 আসতেছে আর এটা 0 হয়ে যাচ্ছে। আবার পরবর্তীতে প্লাস ওইখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে, সরি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র এম থাকতেছে, আর ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে 0 লেখার দরকার নাই। তাহলে আমরা একবারই ভালো মতো লিখি, দেখো 1 প্লাস এম। আবার এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে কি ভাই 1 থাকতেছে 1, আর এখানে জেড নাই, তাহলে সবাই কনস্ট্যান্ট, তাহলে 0 লেখার দরকার নাই, ইকুয়াল টু 0, তাহলে এম ইকুয়াল টু -2। সো অ্যান্সার ইজ ফ্যান্টাস্টিক ভাবে ডি। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো ভাই? দেখো ডিরেক্ট আমরা একদম উত্তরে চলে আসছি, কতগুলো লাইন জাম্প করছি। সো তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভাই এরকম লাইন জাম্প করতে পারবা না। আমি কি প্রথম ম্যাথে কোনো লাইন জাম্প করে দেখাইছি? দেখো তো প্রথম ম্যাথটা কিন্তু আমি ধরে ধরে করাইছি, দেখছো, এই যে দেখছো
প্রথম ম্যাথ কই গেল রে? এই যে ধরে ধরে লিখে লিখে করাইছি। সো তুমি যদি এই বেসিক কনসেপ্ট না জানতা তাহলে কিন্তু পরে আর একবারে ডিরেক্ট অ্যান্সারে আসতে পারতা না। সো এই জন্য আমি তোমাকে ধরে ধরে খুব সুন্দরভাবে শিখাই দিছি। সো আলহামদুলিল্লাহ আমাদের ভেক্টর অধ্যায় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যত ধরনের ঘুরাই পেঁচায় প্রশ্ন আসতে পারে সব কনসেপ্ট শিখছি, বেসিক টু অ্যাডভান্স, এবং সব কোশ্চেনের প্রশ্ন প্র্যাকটিস করছি। ওকে, সো এখন তোমরা তোমাদের বাসার কাজ থাকবে সুন্দরভাবে প্র্যাকটিস করে দেওয়া, এবং আমাদের লেকচার শিটে পর্যাপ্ত কোশ্চেন দেওয়া আছে, পর্যাপ্ত রিটেন কোশ্চেন দেওয়া আছে, সব কোশ্চেন আলটিমেটলি সব কনসেপ্ট শিখাই ফেলছে। এখন জাস্ট খালি দেখ, তোমরা প্রথমে নিজে নিজে সমাধান করবা, না পারলে ওই কিউআর কোড স্ক্যান করে আলটিমেটলি একবার দেখে নিবা। বাট দেখে দেখে করিও না, আগে প্রথমে রিভিশন দাও। ক্লাস নোট যেটা আছে বা লেকচার শিট তোমার কাছে থাকে, তাহলে ওটা রিভিশন দাও। রিভিশন দেওয়ার পরে না দেখে ট্রাই করো, না পারলে তখন সমাধান দেখবা। ওকে, বুঝছো ভাইয়া? সো ক্লাসটা কেমন লাগলো বলো তো দেখি? আমরা ভেক্টর অধ্যায় খুব সুন্দরভাবে শেষ করে ফেললাম। সো সবাই ক্লাসটা কেমন এনজয় করলা? ভেক্টর অধ্যায় এখন যদি যে কোনো ধরনের প্রশ্ন আসে, যদি কঠিন প্রশ্ন আসে তাহলে কি পারা যাবে বলো দেখি? তোমাদের কিরকম কনফিডেন্স হইলো ক্লাসটা করার পরে? ধরো ভেক্টর অধ্যায় অনেক কঠিন প্রশ্ন চলে আসছে, পারবা? ভেক্টর অধ্যায় পড়ার পর তোমাদের অনুভূতি কেমন বলো? ভেক্টর অধ্যায় পড়ার পর তোমাদের অনুভূতি কেমন? ভেক্টর অধ্যায় পড়ার পর আপনাদের অনুভূতি কেমন বলেন, যে কেমন লাগলো ওভারঅল সবকিছু, সবাই বুঝতে পারছো কিনা? লেখাগুলো বোল্ড করে লিখলে ভালো হতো। কে বল, আমি ক্লাসই শেষ করে দিলাম, ওই বলতেছে বোল্ড করে লিখতে। নেক্সট ক্লাস থেকে তাহলে বোল্ড করে লিখবো না, তাহলে তুই আগে বলবি না? ক্লাসই তো শেষ করে ফেললাম। যদি এরকম লেখা ধরতে অসুবিধা হয়, কালার চেঞ্জ করতে মনে হয় যে ভাই লাল লেখেন না কালো লেখেন, কালো লেখেন না হলুদ লেখেন, সেগুলো যখন প্রবলেম মনে হবে তখনই বলবা। এখন তো আমি তো র্যান্ডম ক্লাস নিতেই আছি, ক্লাস শেষে বলতেছে ভাই বোল্ড করে লিখেন, সাথে সাথেই বলবা। তাহলে আমি আলটিমেটলি সবগুলাই দেখা যাবে যে চেঞ্জ করে অন্যভাবে লিখবো, বা অন্য কালার দিয়ে লিখবো, বা বোল্ড করে লিখবো, মোটা করে লিখবো, চিকন করে লিখবো। ঠিক আছে, সাথে সাথেই বলবা। ক্লাস শেষে কেউ বলে? ক্লাসই তো শেষ করে ফেললাম। ওকে, সো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগছে, খুব ইজি লাগছে। ওকে, আচ্ছা হ্যাঁ, এখন এই যে তোমরা ইজি ইজি বলতেছো না কেন জানো? কারণ এই যে আমি তোমাকে এখনই শিখাইলাম, এই জন্য তোমার কাছে ইজি লাগতেছে। বাট তুমি যদি এটা প্র্যাকটিস না করো, যখন ধরো আরো 8-10টা অধ্যায় কমপ্লিট করে ফেলবো, তখন আইসা দেখবা যে আল্লাহ এগুলাম তো ভাই পড়াইছিল, তখন তো ভালোই বলছিলাম যে ইজি ইজি ইজি, কিন্তু এখন কিছুই মনে নাই। ওকে, সো ভাই অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। ইজি লাগবে, ইজি এটা ধরে রাখতে হবে। এখন ইজি ধরে রাখার জন্য উপায় কি? পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? ইজি ধরে রাখার উপায় কি ভাইয়া? পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে তোমাদের সাথে কি ক্লাস আছে জানি, কালকে একটু রুটিনটা দেখাই দেই। সো সবাই সময় মতো চলে আসবা, ঠিক আছে? ক্লাস শুরু করতে একটু লেট হলে একটু 5-7 মিনিট একটু অপেক্ষা করবা, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, বুঝছো? কারণ একসাথে স্টুডিওতে অনেক ক্লাস চলে, সো সবকিছু ব্যালেন্স করতে একটু সময় লাগে মাঝে মধ্যে। সো কালকে তোমাদের সাথে রসায়ন ক্লাস নাইম ভাইয়া নিবে রাত 8টায়। ওকে, 20 আগস্ট রসায়ন ক্লাস রাত 8টায় অনুষ্ঠিত হবে। ওকে, সো সবাই সময় মতো পেজে চলে আসবা, এডুকেশন পেজ থেকেই ক্লাস করবা। ওকে, নাইম, তোমাদের নাইম স্যারকে বলবা এডুকেশন সায়েন্স থেকে কমেন্ট পড়ার দরকার নাই, এডুকেশন থেকেই কমেন্ট পড়েন, ওটাই ভালো হয়। একটা যে কোনো একটা পেজ থেকে করলেই ভালো। ওকে, তাহলে আজকে ভাইয়া এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।